কেমন আছেন আপনারা? কেমন আছেন আপনারা? এই এখন সাউন্ড আছে তো, একটু আগে ছিল না। হ্যাঁ, যারা যারা সালাম দিয়েছেন সবার সালামের উত্তরে একবারই দিলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে। না, এর আগে শুনতে পাননি, আপনাদের সাথে আমি কথাই বলিনি। এই কথা আমি ঋষির সাথে বলতেছিলাম। হ্যাঁ, আমাকে মিউট রাখছিল। যাই হোক, ফরচুনেটলি বলেন আর আনফরচুনেটলি বলেন, আজকে তো ক্লাস আপনারা জানেন যে শুভ্র স্যারের সাথে দেওয়া ছিল। সো শুভ্র ভাই পারছেন না বলে আমি আজকে নিতে এসেছি। খুব কমন একটা টপিক পড়ব, সহজ সরল কমন একটা টপিক। আমি বোধহয় আপনাদের সাথে একটা ফাউন্ডেশন ক্লাস নেওয়ার সৌভাগ্য হয়েছিল আমার, তাই না? এদের সাথে আমি একটা ফাউন্ডেশন ক্লাস নিয়েছি। আচ্ছা, সবাই মনোযোগ দেব, সবাই মনোযোগ দিয়ে দেখব। একটু প্রথম দিনের টপিক হিসাবে একটু হালকা, একটু কাঠখোট্টা টপিক। নাজমুস সাকিব লিখেছে, আপনার ক্লাস অসাধারণ লাগে স্যার, ধন্যবাদ। মারিয়া রহমান বলছে সাউন্ড কম। এই মারিয়ার মতো কি সবারই সাউন্ড কম মনে হচ্ছে? মাত্রই তো একটা ক্লাস শেষ করলাম। হ্যাঁ, জাস্ট 8টার সময় একটা ক্লাস শেষ করলাম, সব কিছু ঠিক ছিল। তো যাদের কাছে মনে হচ্ছে যে সাউন্ড একটু কম, আপনাদের ডিভাইসেরই প্রবলেম আছে, আপনাদের ডিভাইসের ভলিউমটা কমে গেছে, বা আপনারা যে হেডফোনটা ইউজ করছেন সেই হেডফোনে কোনো একটা সমস্যা থাকতে পারে। তো আপনারা একটু আপনাদের ডিভাইসগুলো দেখে নেবেন। হ্যাঁ, আর ফেসবুকে যারা যুক্ত হয়েছেন তারাও আমাদেরকে বলতে পারেন আমাদের ফেসবুক লাইভ ক্লাসে যে আমাদের অডিও ভিডিও সব কিছু প্রপার আছে কিনা। যদিও ফেসবুকের নতুন অ্যালগোরিদম অনুযায়ী আমরা যখন লাইভ ক্লাস নিই, লাইভ কমেন্টগুলো রিফ্রেশ না করলে পড়া যায় না। আচ্ছা, আমিরুল, পরীক্ষার ডেট 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবেন, টেনশনের কিছু নাই। ঠিক আছে, সো এটা একদম নতুন ব্যাচ, ওইটা নিয়ে আলোচনা না করি আমরা। আজকে আমাদের টপিকটা কি? আজকে 1 নাম্বার লেকচার পড়বো। আমাদের আজকের টপিক হচ্ছে কি? পার্সেন্টেজের এমসিকিউ আলোচনা করব। যেমন আমাদের আপনাদের কাছে লেকচার শিট চলে গেছে, বা এমনিও আমরা বারবার আমাদের ক্লাসের যখন ওরিয়েন্টেশন দেই তখন আমরা বলি যে আমাদের ক্লাসগুলো মূলত একসাথেই চলতে থাকবে, প্রিলি এবং রিটেন। আমরা আমাদের 1 নাম্বার লেকচারে পার্সেন্টেজের এমসিকিউ পড়বো, 2 নাম্বার লেকচার শিটে কি পড়বো? পার্সেন্টেজের রিটেন। সো প্রথমেই যেটা আমার জানা দরকার, পার্সেন্টেজের কিছু বেসিক বিষয় ক্লিয়ার করব। আমি আবার একটু ভিন্নভাবে আগানোর চেষ্টা করি। সাউন্ড কম স্যার, আপনার প্রবলেম করে? আচ্ছা, অল ওকে। আচ্ছা, ঠিক আছে। সো আমার মনে হয় না আমার এন্ড থেকে কোথাও কোনো সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা যাদের সাউন্ড কম মনে হচ্ছে তারা হচ্ছে গিয়ে আপনাদের ডিভাইসটা চেক করেন, সাউন্ড কম থাকলে সবার জন্য কম থাকতো। আর মাত্র একটা ক্লাস শেষ করলাম, হ্যাঁ, ওইখানে সব কিছু ঠিক ছিল। সো কোনো সমস্যা নাই। কোন এই গ্রুপে যুক্ত হব, ওই গ্রুপে যুক্ত হব, রেকর্ড কবে পাবো, কোনো ধরনের কোনো কথা আর হবে না। হ্যাঁ, এখন আমরা ক্লাসে চলে যাব, এখন আমরা শুধু অঙ্ক করব, অঙ্ক ছাড়া আর কোনো কথা হবে না। আমি যতক্ষণ পর্যন্ত কোনো প্রশ্ন করব না, কেউ কোনো কমেন্ট লিখবো না, কোনো উত্তরও দেব না। আমি প্রশ্ন করলে কমেন্টের মাধ্যমে উত্তর দেবেন, অহেতুক। ঠিক আছে, অহেতুক কেউ কোনো কথা আর লিখবো না। সো সবাই একটু আমরা কমেন্ট করা থেকে বিরত হয়ে যাই। এই ঋষি, তোমাদের একটা ডিভাইসে চেক করো তো সাউন্ড কম কিনা, একজন লগ ইন হয়ে দেখো তো। ওকে, সো আমরা অঙ্কে চলে যাব। আর কেউ কোনো ধরনের কোনো ইয়ের মধ্যে থাকবো না, কমেন্ট করব না। হ্যাঁ, আমরা অঙ্ক করি, অঙ্ক করাটা বেশি জরুরি। সো যেটা বলতেছিলাম আর একটু আগে বলে দিই, হয়তো যে মানে আজকের এমনও হতে পারে ক্লাসটা পুরোটা সময় শেষ নাও করতে পারি, শরীরটা ভালো লাগছে না, যতক্ষণ পর্যন্ত শরীরে কুলবে আমি ততক্ষণ পর্যন্ত ক্লাস নেব। হ্যাঁ, তো ইন এনি কেস যদি বোঝেন যে হঠাৎ করে শেষ করে দিতে হচ্ছে, এটা পুরোটাই বুঝবেন আমার শারীরিক অসুস্থতার কারণে বা আমার টায়ার্ডনেসের কারণে। তো করি, আমরা অঙ্কে চলে যাই। আমাদের টপিকটা হচ্ছে কি আজকে? পার্সেন্টেজ। হ্যাঁ, পার্সেন্টেজ শব্দটার অর্থ কি?
পারসেন্ট। সেন্ট মানে কি? সাউন্ড ক্লিয়ার আছে না? হ্যাঁ, তাহলে যাদের সাউন্ডে প্রবলেম হচ্ছে, আমরা আমাদের এখানে আরেকটা ডিভাইস থেকে জয়েন করে চেক করিয়েছি, সাউন্ড একদম প্রপার উইথাউট হেডফোন। যাদের প্রবলেম হচ্ছে তাদের ডিভাইসে প্রবলেম আছে, তাদের হেডফোনে প্রবলেম আছে, আর সাউন্ড নিয়ে কোনো কথা হবে না, অন্য কোনো কথা হবে না যতক্ষণ পর্যন্ত প্রশ্ন করব না, কেউ কমেন্ট বক্সে কোনো কমেন্টও করব না। হ্যাঁ, অহেতুক কমেন্ট করলে অন্যজনের সমস্যা হবে। ওকে, আর কেউ কোনো কমেন্ট না করি, সব কিছু ঠিক আছে। তাহলে পার্সেন্টেজের আমরা হচ্ছে গিয়ে প্রথম টপিকটা পার্সেন্ট, এই জিনিসটা আসলো কোত্থেকে? $1 সমান 100 সেন্ট, $1 সমান 100 সেন্ট, তাহলে পার্সেন্ট মানে ওইখান থেকেই প্রতি শতকে মানে হিসাবটা কি করতে হবে? পার 100। ফর এক্সাম্পল, ধরেন আমার কাছে 10টা কলম ছিল, আমি আমার ছোট ভাইকে 2টা কলম দিয়ে দিলাম। আমার কাছে 10টা কলম ছিল, আমি আমার ছোট ভাইকে 2টা কলম দিয়ে দিলাম। প্রশ্ন হলো যে আমি তাকে কত পার্সেন্ট দিলাম? আমার কাছে তো 100টা ছিল না, আমার কাছে ছিল 2টা, আমি দিলাম। আমার কাছে ছিল 10টা, আমি দিলাম 2টা। আমার কাছে পার্সেন্টেজ জানতে চাইতেছে। পার্সেন্টেজের হিসাবটা কি? প্রতি শতকে। আমার কাছে তো 100টা ছিল না, তাহলে আমি 100টার হিসাব করব কিভাবে? আসলে বিষয়টা বুঝতে চায় যে আমার কাছে 10টা আছে, আমি তো 2টা দিছি, আমার কাছে 100টা থাকলে আমি কি করতাম? যদি আমি 10টার মধ্যে 2টা দেই, তাহলে আমি কি করতাম? আমার কাছে যদি একটা থাকতো, আমি তো আর তাকে একটা দিতে পারতাম না, আমার কি অ্যামাউন্টটা কমে যেত। আমি 10টার মধ্যে কয়টা আমরা 10টার মধ্যে যদি 2টা দেই, তাহলে একটা থাকলে কি করতাম? 2/20। আর যদি 100টা হইতো, তাহলে আমরা কি করতাম? এইভাবে লিখতাম 2 × 100/10। এইভাবেই ছোটবেলা থেকে অঙ্ক করে অভ্যস্ত। মনে করে দেখেন যে 10টা ছিল, 2টা দিয়েছি, একটা থাকলে কি করতাম, আর 100টা থাকলে কি করতাম। এই যে হিসাবটা 100তে কনভার্ট করা, এটাই কি? এটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ, এটাই হচ্ছে পার্সেন্টেজের হিসাব। আচ্ছা, এবার দেখেন, তার মানে কি? পার্সেন্টেজ কি? হিসাবটা হবে 100তে। তার মানে কি? ধরেন যে আমি যদি 20% দেখি, 20% মানে কি লিখবো? 20/100। আমি যদি লিখি 30% মানে কি লিখবো? 30/100। তাহলে অটো পার্সেন্টেজ বললে অটো কি চলে আসবে? 100। তার মানে কি? পার্সেন্টেজ কোনো পূর্ণ সংখ্যা না। 20% দেখতেছেন, বাট এটা একটা পূর্ণ সংখ্যা না। এটা সবসময় কি? 20% মানে 20/100। 30% মানে কি? 30/100। প্রতি ক্ষেত্রের হরটা কি হবে? 100 হবে। তার মানে পার্সেন্টেজ কিন্তু পূর্ণ সংখ্যা না, পার্সেন্টেজ একটা ভগ্নাংশ, যেটার হর হবে কত? 100। যেমন এই যে 20% কেটে আমরা কি লিখতে পারি? 1/5। 30% কি লিখতে পারি? 3/10। এইভাবে করে হিসাবটা আগায়। তাহলে পার্সেন্টেজ হচ্ছে এমন একটা ভগ্নাংশ যেটার হর হবে সর্বদাই কত? 100। আচ্ছা, তাহলে এই ব্যাপারগুলো আমরা 20%কে কিভাবে লিখতে পারবো? 20/100 একটু আগে দেখিয়েছি। আবার যদি এরকম থাকে 6/5%, তার মানে আমরা কি লিখতে পারবো? 6/5কে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি, 6/5কে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি, বা ধরেন যে কোনো ভগ্নাংশ, ঠিক আছে, এটা ভুল করে এখানে পার্সেন্টেজে চলে আসছে, যে কোনো ভগ্নাংশে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি, যেমন চিন্তা করতেছি 4/1 আমি পার্সেন্টেজে কনভার্ট করব, তাহলে 4/1 সাথে 100 গুণ করব, কাটাকাটি করলে কি হয়ে গেল? 25%। আমরা চিন্তা করতেছি যে ভাই 5/1 পার্সেন্টেজে কনভার্ট করব, তাহলে 100 দ্বারা গুণ করে দিলাম, কি হয়ে গেল? 20%। সিমিলারলি যদি 6/5কে আমরা কনভার্ট করতে চাই, এটার সাথে 100 গুণন করে ফেলবো, কি হবে? 120%। এইভাবেই মানে কোনো একটা ভগ্নাংশকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে চাই, তাহলে আমরা কি করব? 100 দ্বারা গুণ করে দেব। যেমন কোনো পার্সেন্টেজকে ভগ্নাংশে কনভার্ট করতে গেলে, 20%কে যদি ভগ্নাংশে কনভার্ট করতে যাই, 20/100 লিখে কাটাকাটি করে 1/5 লিখতে হয়। সিমিলারলি যদি আমরা 1/5কে পার্সেন্টেজে কনভার্ট করতে যাই, তাহলে কি দ্বারা গুণ করব? 100 দ্বারা গুণ করে 20% লিখবো। ভাইস ভার্সা, পার্সেন্টেজকে ভগ্নাংশে কনভার্ট করতে গেলে কি দ্বারা ভাগ করব? 100 দ্বারা। অন দ্য আদার হ্যান্ড, যদি আমি কি করতে চাই? ভগ্নাংশকে পার্সেন্টেজে কনভার্ট করতে চাই, 100 দ্বারা গুণ করব। ওকে,
বেশ কিছু পার্সেন্টেজের সিম্পলিফাইড রূপ আছে, এগুলো একটু আগে শিখে নিলে ভালো হয়, পরের হিসাবগুলো একটু ইজি হয়। কেমন দেখেন, বিশেষ করে কয়েকটা একটু মনে রাখতে হবে। আমরা প্রথমে এই সিরিজটা একটু আলোচনা করি। এই সিরিজটা আলোচনা করতে গেলে কি দেখেন, 20%, আমরা একটু আগেই লিখেছিলাম 20% মানে হচ্ছে 20/100, এটা কাটলে হবে 1/5, আর এটাকে যদি দশমিক ভগ্নাংশে লেখেন হবে 0.2। এরকম 20%কে যদি আমরা কি করি 40%-এ কনভার্ট করে দেই, তাহলে এটা হবে 40/100, কাটাকাটি করলে হবে 2/5, এটা হবে 0.4। এভাবে করে আমরা কনভার্ট করতে পারি, যেটা সরাসরি লেখা আছে 20% ইকুয়ালস 1/5, 40% ইকুয়াল কি 2/5, 60% ইকুয়ালস তাহলে কি হবে 60/100, 3/5, 80% ইকুয়ালস কি 4/5, যেটাকে আমরা 0.8 লিখতে পারি। অনেকের কাছে মনে হইতে পারে যে এইটা আমার মাথায় রেখে কি লাভ, এই যে 20% ইকুয়াল 1/5, এটা আমার মাথায় রেখে কি লাভ। যখন আপনি বড় অঙ্ক করবেন তখন অনেক লাভ দেবে। যেমন মনে করেন 85-র 20% বের করতে হবে, আপনি 20/100 না লিখে আপনি যদি এটা মাথায় রাখতে পারেন যে 20% মানেই কি 5/1 আপনি চিন্তা করবেন 20% মানে 5/1, তাহলে 85-কে 5 দ্বারা ভাগ করে দেই, 5 দ্বারা ভাগ করলে কি হয় 17। এই পুরো বিষয়টা কিন্তু আপনার আর লিখতে হলো না। এই ছোট ছোট বিষয়গুলো আপনাকে ফার্দার কি করবে, অঙ্কে হেল্প করবে। ঠিক আছে, ওকে। এই জায়গাটাতে আমরা আরেকটু পরে আবার আসব। এত কথা একবারে বললে হয় কি শোনার ধৈর্য হারায় যায়, বেসিক বিষয়গুলো বারবার যদি বলতে থাকি। আমরা দু একটা অঙ্ক করে ওই জায়গায় আবার আসব। তো আমরা একটু অঙ্ক করা শুরু করি। দেখেন আমাদের প্রথম যে অঙ্কটা আমাদের শিটে ছিল কি ছিল, যে what% অফ 25 ইজ 5। কি বের করতে হবে, পার্সেন্টেজ বের করতে হবে। what% অফ 25 ইজ 5। আমরা পারলে, যারা পারবো একটু অ্যান্সার করা থেকে আগে একটু বিরত থাকবো। হ্যাঁ, অনেকেই পারবো, আমি যতক্ষণ বলবো না ততক্ষণ অ্যান্সার করা যাবে না, কারণ হবে কি যারা একটু কম বোঝে তাদের একটু ঝামেলা হতে পারে। হ্যাঁ, তো আমরা আগে অ্যান্সার না করি, আমি যখন বলবো যে এখন অ্যান্সার করেন তারপরে অ্যান্সার করবেন। হ্যাঁ, কি বলতে চাচ্ছি, what% অফ 25 ইজ 5। বাংলা করলে কি দাঁড়ায়, বাংলা করলে কি দাঁড়ায় 5/25 কত শতাংশ। আমরা যদি বাংলা করি কি দাঁড়ায় 5/25 কত শতাংশ, এরকম একটা বাংলা দাঁড়ায়। তো আমরা যদি এটাকে ভাঙতে যাই, নর্মালি চিন্তা করতে যাই, কেউ চিন্তা করবে কি 5/25 কত শতাংশ, কেউ কেউ এরকম চিন্তা করবে, ধরি 25-এর x% সমান 5, এরকম চিন্তা করতে পারে। বাংলা করলে কি দাঁড়াচ্ছে, what% অফ 25 ইজ 5। বাংলা কি দাঁড়াচ্ছে 5/25 কত শতাংশ, বা 25-এর শতকরা কত 5 হবে, এরকম। তাহলে কেউ কেউ কি করতে পারে, x% ধরে নিতে পারে, অনেকেই হয়তো x% ধরে করেছে যে 25-এর x% সমান 5। তারপরে ফার্দার ক্যালকুলেশন করলো 25-এর x%, x মানে কি 25/x/100, সরি 25x/100। এরপরে কি করলো 25 দ্বারা কাটলো 4, তাহলে x সমান কি 5 গুণন 4, আড়াআড়ি গুণ করলে তাহলে x সমান 20। কেউ কেউ এরকম করেছে। আবার কেউ কেউ এরকম করেছে যে 25-এর 5 কত শতাংশ সেটা বের করতে হবে, লিখেছে 25-এর 5, তাহলে 1-এর কত 5/25, তাহলে 100-র কত। এইভাবে করেও কেউ কেউ করেছে 5 গুণন 100/25। এই তো দুইটা অ্যাপ্রোচ করেছেন, তাই না? এই দুইটার বাহিরে কেউ কিছু করেছেন, আমরা দুটো দেখালাম। কেউ কেউ ঐকিক নিয়ম করেছেন, কেউ কেউ এক্স ধরে করেছেন। এই দুটোর বাহিরে কেউ কিছু করেছেন কিনা আমি এটা জানতে চাই। এখন একটু কমেন্ট করতে হবে যারা অলরেডি অ্যান্সার করেছেন। অরুণ বলেছে জি স্যার। আচ্ছা, হ্যাঁ, তাহলে একটু কে কিভাবে করেছেন একটু লেখেন তো। অরুণ আপনার ক্লাস করেছিলাম, আচ্ছা ভালো কথা, তাহলে অরুণ হয়তো আমার মেথডটা ফলো করেছে। তো এইরকম ক্ষেত্রে এরকম যখন পার্সেন্টেজ বের করতে হবে আমাদের এই লেভেলে এরকম অঙ্ক আসবে না। হ্যাঁ, এরকম আসবে না, ঠিক আছে, এরকম অঙ্ক আসবে না এই লেভেলে। অঙ্ক অনেক বড় থাকবে, অনেক কথাবার্তা থাকবে, সেইখান থেকে আপনার ছোট্ট করে কি করতে হবে
পার্সেন্টেজ বের করতে হবে। তো এইরকম অঙ্ক যখন দেখব বেসিক পার্সেন্টেজ বের করতে হবে, তখন জাস্ট এই বিষয়টা মাথায় রাখবো, পার্সেন্টেজ বের করতে হবে, ইজ যেটার সাথে থাকবে সেটা দেব উপরে, অফ যেটার সাথে থাকবে সেটা দেব নিচে, ইনটু কি 100। দেখেন এই অঙ্ক ইজ কার সাথে আছে, ইজ আছে 5-এর সাথে, অফ কার সাথে আছে 25-এর সাথে, ইনটু কত 100, আমাদের পার্সেন্টেজটা বের হয়ে গেছে। তাহলে কি কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, এই অঙ্ক আমার এই লেভেলের পরীক্ষায় সরাসরি আসবে না, অঙ্ক কি থাকবে, অনেক কথাবার্তা থাকবে, শেষে গিয়ে কি করতে হবে, শেষে গিয়ে পার্সেন্টেজ বের করতে হবে। তখন আমরা কি করব, এই যে যেটার সাথে কি আছে ইজ আছে সেটা যাবে উপরে, ইজ বলতে যেটার পার্সেন্টেজ বের করতে হবে সেটা যাবে উপরে, অফ বলতে কি যার সাপেক্ষে পার্সেন্টেজ বের করতে হবে সেটা হবে নিচে, ইনটু কি 100। ঠিক আছে, ইজ একটা ভার্বাল ইস্যু, এটা কিন্তু চেঞ্জ হইতে পারে, ইজ ওয়াজ হয়ে যাইতে পারে, ইজ উইল হইতে পারে, ইজটা আর হইতে পারে, যে কোনো ভার্ব দ্বারা রিপ্লেস হইতে পারে, বাট অফটা কখনো চেঞ্জ হবে না। তাহলে যারা বোঝেন না বা যাদের মাথায় অঙ্ক ঢোকে না তাদের কি এত কিছু করার দরকার নাই, তাদের মাথায় শুধু এতটুকু রাখলেই হবে, তাদের মাথায় এতটুকু রাখলেই হবে যে পার্সেন্টেজ, যখন পার্সেন্টেজের অঙ্ক করব আমরা দুইটা ওয়ার্ড খুঁজবো, ইজ কোথায় আছে আর অফ কোথায় আছে। চলেন একটু এরকম আরো আলোচনা করি। হ্যাঁ, আমাদের এখানে প্রায়, ঠিক আছে, হ্যাঁ, অনেক মানুষ আছেন, ঠিক আছে, অনেক মানুষ আছেন, তো আপনার কি বলে, অনেকে অনেক ভালো পারেন, অনেকে একটু কম পারেন, আমাদের কথা কিন্তু সবার জন্য বলতে হবে, এটা তো শতকরা নিয়মেই করা হলো, শুধু কথাগুলো একটু চেঞ্জ করে দিলেন, গদ মুখস্থর মতো সিস্টেমের ভিতর শিখতে চাই। আপনি কোন সিস্টেম শিখতে চান আমি জানি না রাজেশ, আমি যেটুকু সিস্টেম জানি আমি সেটুকু শিখাইতে থাকবো। হ্যাঁ, আপনি ধৈর্য ধরে থাকেন, আর যদি এর পরেও আপনার ধৈর্যচ্যুতি হয় তাহলে তো আমার কিছু করার নাই, ঠিক আছে। হ্যাঁ, ওকে, কি বললো, তাহলে এবার দেখেন আমরা কি বের করবো, হোয়াট পার্সেন্ট অফ 20 ইজ 25, ঠিক আছে। হ্যাঁ, কি বের করতে হবে, হোয়াট পার্সেন্ট অফ 20 ইজ কি 25। তাহলে আমরা ওই যে আবারও এই আপনার কি বলে এক্স ওয়াই 100 এই সমস্ত কিছু আমরা না ধরে আমরা ফোকাসটা করব কোথায়, আমরা ফোকাসটা কোথায় করব, ইজ আর অফে। তাহলে একটু ভালো করে দেখেন, অলরেডি একজন একটু ভুল উত্তর দিয়ে ফেলেছেন, ফারাবি। হ্যাঁ, আপনার উত্তরটা কিন্তু ভুল হয়ে গেছে, একটু লক্ষ্য করেন কি বলেছি, হোয়াট পার্সেন্ট অফ, অফ কার সাথে আছে 20-র সাথে, ইজ কার সাথে আছে 25-এর সাথে, ইনটু কত 100। তাহলে এবার এটা দ্বারা এটা কাটলে কত 5, সো অ্যান্সার কি হবে 125%। আপনি কিন্তু ফারাবি প্রথমে 80% উত্তর দিয়েছেন, তার আপনি কি করছেন, জাস্ট উল্টা করছেন, কিন্তু দেখেন আপনি ফোকাসটা আপনার সরে গেছে। আমরা কি শিখলাম একটু আগে, কিভাবে করব, কি করব, ওকে, ফোকাস করব ইজ আর অফকে, ঠিক আছে। তাহলে আমাদের কষ্টটা অনেকটাই কমে যাবে, আমাদের এক্সও ধরতে হবে না, আমাদের ঐকিক নিয়মও চিন্তা করতে হবে না। কথা কি বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা, তাহলে একটু আমরা পরেরটাতে যাই, এটার উত্তর কি হবে বলেন দেখি, একটু একটু করে ভিন্নতা আনি আমাদের প্রশ্নগুলোতে। গুড, একজন অলরেডি উত্তর করে ফেলছেন 10%, আরও উত্তর আসুক আমাদের। ওকে, অনেকগুলো অ্যান্সার আসছে 10%, ভেরি গুড। তাহলে আবারও আমাদের ফোকাসটা কোথায় থাকবে, আমরা যেটা বলেছি যে আমাদের ফোকাসটা কোথায় সীমাবদ্ধ থাকবে,
ইজ আর অফে। সো ইজটা কোথায় থাকবে? উপরে 0.01, নিচে কি থাকবে 0.1 ইন্টু কি হবে 100। অনেকেই জটিলতায় পড়েছেন যে দশমিক তুলতে গিয়ে। এখন দশমিক তুলতে গিয়ে আসলে কি হবে, দশমিক যখন এরকম দুই জায়গাতেই থাকবে, আমরা ছোটবেলা থেকে যেটা শিখেছি যে উপরেরটার জন্য নিচে গুণ করব। উপরে কয় ঘর পরে দশমিক আছে? 2 ঘর পরে। তাহলে এই দশমিকটা উঠায় দিলে দশমিকের জন্য 1, পরে সংখ্যা কয়টা? একটা দুইটা। শূন্য হবে কয়টা? 1 2, দুইটা। আর নিচেরটার জন্য কি করব? উপরে গুণ করব। দশমিকের জন্য 1, দশমিকের পরে সংখ্যা কয়টা? একটা, শূন্য, তাই না? আচ্ছা, এবার কি উপরে দেখেন আমি যদি সব দশমিক উঠায় দেই তাহলে কি হবে? 001 হবে। 001 লেখা যে কথা, 01 শুধু 1 লেখাও সে কথা। আর নিচেরটাকে কি লিখবো? 01। 01 যে কথা, শুধু 1ও সে কথাই। থাকলো কত? 100। ব্যাপারটা কি? উপরেরটার জন্য আমরা কি করলাম? নিচে গুণ করলাম। নিচেরটার জন্য কি করলাম? উপরে গুণ করলাম। এইটুকু তো জানি সবাই, নাকি এখানেও কনফিউশন আছে যে দশমিক কিভাবে উঠায় দেব? এটা নিয়েও কি কারো কনফিউশন আছে নাকি? থাকলে কমেন্ট করেন। সো ব্যাপারটা কি হচ্ছে, এই যে 001 আর 1 একই কথা, 0101 একই কথা, ঠিক আছে? এবার কি করি, 100 100 কেটে দেই, তাহলে কি হবে? 10 হবে। আচ্ছা, বুঝি নাই স্যার। ওকে, সো আমরা আর একটু ইলাবোরেট ব্যাখ্যা দেই। এইটুকু তো বুঝছেন, আমরা ওই যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝাচ্ছি, ঠিক আছে, ওকে। তো ব্যাপারটা কি ছিল, আমরা তাহলে এটা একটু মুছে ফেলি, হ্যাঁ, মুছে আর একবার আমি লিখি। উপরে যাবে 0.01, নিচে আসবে 0.1 ইন্টু কি 100। এখন উপরেরটার দশমিক তুলি, উপরেরটার দশমিক তুললে 0.01 বলতে কি 1 বাই কত? 100। আর 0.1 বলতে কি 1/10। এটুকু তো জানি সবাই, এটা তো বুঝি। 0.01 কি উপরে থাকবে 1, নিচে আসবে 100। দশমিকের জন্য একটা 1, পরে কয়টা? দুইটা শূন্য। দশমিকের জন্য একটা 1, পরে শূন্য কয়টা? একটা, কারণ দশমিকের পরে সংখ্যা কয়টা? একটা। এটুকু সবাই বুঝি। তাহলে আমরা 0.01 এর পরিবর্তে উপরে লিখে দেব 0.01 এর পরিবর্তে উপরে লিখে দেব 1/100। নিচে কি লিখবো? 1/10 গুণন কি হবে? 100। ঠিক আছে না? ওকে, তাহলে 1/10, 1/100। এই যে এটা ভাগ আকারে আছে, এটাকে গুণ করলে কি হবে? উল্টায়া যাবে। কি হবে? 10/1। এই জন্য দেখেন বলে উপরেরটার জন্য নিচে গুণ, আর নিচেরটা উল্টায় উপরে চলে যায়, নিচেরটার জন্য উপরে গুণ, ইন্টু কি ছিল 100। এই যে পার্সেন্টেজের যে 100, সেই 100 তো আছেই। তাহলে এখন সব কেটে দিলে 100 100 কেটে দিলে কি হবে? 10 হবে। কথা ক্লিয়ার? এত ছোট বিষয় এতক্ষণ টাইম নিয়ে বুঝানোর কিছু নাই স্যার। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে একটা, প্রথম দিকের ক্লাসে সবাইকে স্যাটিসফাইড করাটা একটু কষ্টের। কারণ হচ্ছে কেউ কেউ খুব দ্রুত বুঝে যাবে, কেউ কেউ একটু স্লো বুঝবে, আমাদের সবাইকে নিয়ে আগাইতে হবে, তাই না? তো এই জন্য আমরা যেটা বলি যে দশমিকের ক্ষেত্রে কি করব, উপরেরটার জন্য নিচে গুণ করব, আর নিচেরটার জন্য কি করব? উপরে গুণ করব, তাই না? এই যে দেখেন, এই যে এটার জন্য 100টা কিন্তু ঠিকই নিচে চলে আসছে, আর এটার যে 10 সেটা কিন্তু ঠিকই উপরে চলে গেছে। ভেঙে ভেঙে করলাম। আর যাদের এগুলোতে প্রবলেম হচ্ছে, প্রবলেমগুলো কাটায় উঠতে হবে পরীক্ষার হলে যাওয়ার আগে, ঠিক আছে? তো সামান্য আমরা দশমিকের গুণ, ভগ্নাংশের গুণ যদি ভুলে যাই, এই ব্যাপারগুলো আমাদেরকে আরো আগে কাটায় উঠতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা একটু এই অঙ্কটার উত্তর কি হবে একটু বলার চেষ্টা করি তো। ওকে, ফেসবুকে যারা যুক্ত আছেন আমি আবারও বলি, হ্যাঁ, ফেসবুকের কারেন্ট অ্যালগোরিদমের জন্য যে আমাদের লাইভ ভিডিওর যে কমেন্ট, সেই কমেন্টগুলো আমরা পড়তে পারি না, হ্যাঁ, কমেন্টগুলো রিফ্রেশ না দিলে আসে না, এই জন্য হয়তো অনেকের কমেন্ট পড়তে পারছি না। একটু রিফ্রেশ করো তো।
অনেকগুলো উত্তর আসছে। তাহলে আবারও আমাদের ফোকাসটা কোথায়? ওই যে ফোকাস যেখানে করতে বলছি, ইজ আর অফ, তাই না? তাহলে যেটার সাথে অফ আছে সেটা নিচে, যেটার সাথে ইজ আছে সেটা উপরে, গুণন কত? 100। তাহলে 3/4, এই 1/2 ছিল, ভাগ, এটাকে গুণ করলে উল্টায়া যাবে 2/1 ইন্টু কত? 100। তাহলে আমরা যদি কি করি, 2 দ্বারা কেটে দেই, এটা 2, 2 দ্বারা এটা কাটলে কত? 50, 3 50-এ কত? 150। সো অ্যান্সার হচ্ছে 150%। ওকে, এবার পারা যাচ্ছে কি না? এবার পারা যাচ্ছে কি না? আপনার ম্যাথগুলোর সাথে লেকচার শিটের ম্যাথের মিল পাচ্ছি না ভাই। আমি বেসিক বিষয়টা বোঝানোর জন্য আমার সাথে আপনারা ক্লাস করেন, বা আমার ক্লাসগুলো যারা আগে দেখছে, বা দু একজন যদি আমার ক্লাস, যেমন অনেকে বলল যে আমার ক্লাস আগেই করছে, তো যারা আমার ক্লাস করে অভ্যস্ত তারা জানেন আমি হচ্ছে গিয়ে কথা বলার থেকে অঙ্ক করাটাকে বেশি গুরুত্ব দেই। যে এই থাকলে এই করবেন, ওই থাকলে ওই করবেন, এগুলো বলার থেকে আমি অঙ্ক করাটাকে বেশি গুরুত্ব দেই, তাই না? এই জন্য আমি এখানে অনেকগুলো অঙ্ক রেখেছি আপনাদের জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? বোঝার জন্য যে এই অঙ্কগুলোকে লেকচার শিটের বাহিরের অ্যাড করা হয়েছে, যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হওয়ার জন্য। 1 নম্বর অঙ্কটা আপনার লেকচারে আছে, বাকিগুলো সবগুলো কি করলাম আমরা? অ্যাড করলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা একটু পরেরটাতে চলে যাই। দেখেন কি বলেছে, প্রাইস অফ এ পেন ইজ ইনক্রিজ টু টাকা 50 ফ্রম টাকা 40। একটু লক্ষ্য করেন কি বলেছে, প্রাইস অফ এ পেন, একটা কলমের মূল্য, ইজ ইনক্রিজ টু টাকা 50 ফ্রম টাকা 40। মানে একটা কলমের মূল্য বৃদ্ধি করে করলো কত টাকা? 50 টাকা। কত থেকে বৃদ্ধি করলো? 40 টাকা থেকে। তাহলে 40 টাকা থেকে বৃদ্ধি করে একটি কলমের মূল্য কত করা হলো? 40 টাকা থেকে বৃদ্ধি করে একটা কলমের মূল্য করা হলো 50 টাকা। বলেছে নিউ প্রাইস ইজ হোয়াট পার্সেন্ট অফ ওল্ড প্রাইস? নিউ প্রাইস ইজ হোয়াট পার্সেন্ট অফ ওল্ড প্রাইস? তাহলে ইজ কার সাথে আছে? ইজ কার সাথে আছে? নিউ প্রাইজের সাথে। তাহলে নিউ প্রাইসটা যাবে কোথায়? উপরে। নিউ প্রাইস কত? 50, কারণ 40 থেকে বৃদ্ধি করে কি করা হয়েছে? 50 করা হয়েছে। ওল্ড প্রাইস কত? 40 গুণ কত? 100। 4 দ্বারা কাটলে 25, 5 25-এ কত? 125। কথা কি বুঝাইতে পারছি? কথা বোঝা গেছে? তাহলে এখনো যারা ভুল উত্তর করছেন তারা হয়তো প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ছেন না, অথবা ক্লিয়ার হয় নাই। তাহলে দেখেন এই অঙ্ক আমরা যদি আমাদের ওই ছোটবেলার মতো করতাম, যে পুরাতন মূল্য 50 টাকা হলে নতুন, পুরাতন মূল্য 40 টাকা হলে নতুন মূল্য 50 টাকা, 1 টাকা হলে কত আর 100 টাকা হলে কত, খামাখা 3টা লাইন লিখতে হইতো। কেউ যদি X% ধরতেন তারও 3টা লাইন অহেতুক লিখতে হইতো। বাট আমরা এই যে ছোট্ট বিষয়টা যদি মাথায় রাখতে পারি, কি বারবার বলছি, ইজ একটা ভার্বাল ইস্যু, ইজ চেঞ্জ হতে পারে, ইজ চেঞ্জ হতে উইল হতে পারে, আর হতে পারে, ওয়াজ হতে পারে, বাট অফ কোনোভাবেই চেঞ্জ হবে না। অফ কোনোভাবেই চেঞ্জ হবে না। তো আমরা জাস্ট অফটা খুঁজে বের করব। অফ যে ওয়ার্ডটার সাথে থাকবে সেটা যাবে নিচে, আর উপরে কোনটা যাবে? যেটা পার্সেন্টেজ বের করতে বলছে সেটা যাবে উপরে, ইন্টু কি? পার্সেন্টেজের জন্য 100। অ্যান্সার হয়ে গেল 125%। কারো কি বুঝতে এখনো সমস্যা হচ্ছে? কারো বুঝতে কি এখনো কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, বলেছে স্যার আবার একটু বলেন। বলেছে প্রাইস অফ এ পেন ইজ ইনক্রিজ টু টাকা 50 ফ্রম টাকা 40। 50 টাকায় করলো কলমের দাম, কত টাকা থেকে? 40 টাকা থেকে। 40 টাকা থেকে বৃদ্ধি করে 50 টাকা করা হলো। 40 টাকা থেকে বৃদ্ধি করে 50 টাকা করা হলো। বলেছে হোয়াট পার্সেন্ট অফ, সরি, নিউ প্রাইস ইজ হোয়াট পার্সেন্ট অফ ওল্ড প্রাইস? নতুন মূল্য পুরাতন মূল্যের কত শতাংশ? নতুন মূল্য পুরাতন মূল্যের কত শতাংশ? তাহলে আমার ওই যে ফোকাসটা থাকবে কি? পার্সেন্টেজ বের করতে হবে। অফ যেটার সাথে আছে সেটা নিচে দিয়ে দেবো। অফ আছে ওল্ড প্রাইজের সাথে, নিচে দিয়ে দিলাম। আগের মূল্য কত? কলমের মূল্য আগে ছিল কয় টাকা? 40 টাকা। 40 টাকা থেকে বৃদ্ধি করে করছে 50 টাকা। নতুন মূল্য কত? 50 টাকা। তাহলে উপরে 50 নিচে 40 গুণ 100, ঝামেলা শেষ। ওকে, আচ্ছা, লাউড অ্যান্ড ক্লিয়ার, বাহ চমৎকার। ঠিক আছে, তাহলে এবার এইটা করেন তো,
যার প্রথমে বুঝতে সমস্যা হয়েছিল সে অবশ্যই উত্তর করবেন। গুড, এবার ঠিক উত্তর আসতেছে, চমৎকার। তাহলে এবার আবার আমাদের ফোকাসটা কোথায় থাকবে? বলেছে ওল্ড প্রাইস ইজ হোয়াট পার্সেন্ট অফ নিউ প্রাইস। এবার কিন্তু প্রশ্ন ঘুরে গেছে। তাহলে ওল্ড প্রাইস ইজ হোয়াট পার্সেন্ট অফ নিউ প্রাইস। ওল্ড প্রাইস হচ্ছে 40 টাকা, নিউ প্রাইস 50 টাকা, ইন্টু কত? 100। 50 দ্বারা এটা কাটলে 2, 40 দোকানে 80। সো অ্যান্সার কি হবে? 80%, তাই না? ওকে, যাক, অনেকগুলো উত্তর পাচ্ছি, এটা ভালো লাগছে। তাহলে আমার মনে হয় এই ব্যাপারটা এখন অনেকটা ক্লিয়ার হয়েছে। এখন আসেন, এই যে এই শিক্ষাটা আরেকটু লেন্দি করি, যা শিখলাম ওইটাকে আরেকটু কঠিন করি, আরেকটু কঠিন করি। হ্যাঁ, দেখেন অনেক বড় একটা অঙ্ক। অঙ্কটা আগে আমরা পড়ি। আমি আগেও বলেছি ম্যাথগুলো শিটে নাই, এগুলো এভাবে করে আমি অর্গানাইজ করেছি, যেহেতু আমাদের প্রথম ক্লাস, অনেকের অনেক ধরনের। যেমন দেখেন, অঙ্ক করতে করতে আমরা দুইটা এক্সট্রা জিনিস শিখে ফেলছি। কি? দশমিক থাকলে কিভাবে ডিল করব আর ভগ্নাংশ থাকলে কিভাবে ডিল করব। অনেকেই ভুলে যাইতে পারেন, ভোলাটা অপরাধ না। এখানে অনেকেই আছেন এসএসসি দেওয়ার পর আর অঙ্ক করেনই নাই। এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, আপনি আর্টসে বা কমার্সে পড়তেন, এই যে অঙ্ককে বিদায় বলছেন, আর কোনোদিন অঙ্ক বই ধরেন নাই, অনেকেই আছেন। তো আপনি ভুলে যেতে পারেন দশমিক থাকলে কিভাবে ডিল করতে হবে, ভগ্নাংশ থাকলে কিভাবে ডিল করতে হবে। তো আমাদের যেহেতু প্রথম দিকের ক্লাস, হ্যাঁ, আমাদের তো তাড়াহুড়ো নাই, এজন্য আমরা আস্তে আস্তে করে কি এই জিনিসগুলো একটু মনে করার চেষ্টা করছি। আচ্ছা, দেখি, দ্য অর্গানাইজার্স অফ এ ফেয়ার প্রজেক্টেড 25% ইনক্রিজ অফ ভিজিটার দিস ইয়ার ওভার দ্যাট অফ দ্য লাস্ট ইয়ার। এ পর্যন্ত আগে আমরা বাংলা করি। দ্য অর্গানাইজার, অর্গানাইজার মানে আয়োজক। কিসের আয়োজক? বললো অফ এ ফেয়ার, একটা মেলার। কি করলো? প্রজেক্টেড, প্রজেক্টেড প্রাক্কলন বা অনুমান, ঠিক আছে, তারা অনুমান করছে, প্রাক্কলন করছে যে 25% ইনক্রিজ অফ ভিজিটার, এবছর ভিজিটারের সংখ্যা কত পার্সেন্ট বাড়বে? দর্শকের সংখ্যা এবার বাড়বে 25% অফ ভিজিটার দিস ইয়ার ওভার দ্যাট অফ দ্য লাস্ট ইয়ার। মানে যারা আয়োজক তারা কি চিন্তা করতেছে? গত বছর যদি 100 জন ভিজিটার এসে থাকে, এই বছর ভিজিটার আসবে কতজন? 125 জন। এটা তাদের চিন্তা। বললো বাট দ্য অ্যাকচুয়াল টার্ন ওভার ওয়াজ 20% লেস দেন দ্যাট অফ দ্য কি লাস্ট ইয়ার। অ্যাকচুয়াল টার্ন ওভার কি ছিল? 20% কম ছিল। অ্যাকচুয়াল টার্ন ওভার কি ছিল? 20% কম ছিল গত বছরের তুলনায়। একটু ভালো করে বোঝেন। হ্যাঁ, আমরা সংক্ষেপে লিখি, এভাবে লিখি যেন আপনারা বুঝতে পারেন। লাস্ট ইয়ার্স ভিজিটার যদি হয় 100 জন, তাহলে প্রজেক্টেড ভিজিটার কয়জন? 100-র সাথে 25%, 100-র 25% ডেফিনেটলি 25 জন হবে। গত বছর যদি 100 জন আসে, এই বছর চিন্তা কি? ওরা চিন্তা করতেছে, ওদের অনুমান, ওদের প্রাক্কলন হচ্ছে 100-র 25%, মানে 25 জন বেশি আসবে। গত বছর 100 জন আসলে ওদের চিন্তা ভাবনা হচ্ছে এবছর কতজন আসবে? 125 জন আসবে। কিন্তু অ্যাকচুয়াল আসলো কয়জন? অ্যাকচুয়ালি আসলো কয়জন? অ্যাকচুয়াল টার্নওভার কত? বলেছে অ্যাকচুয়াল টার্নওভার ওয়াজ 20% লেস দেন দ্যাট অফ দ্য লাস্ট ইয়ার। মানে গত বছর থেকে 20 জন কম আসছে। 100-র 20% মানে 20 জন। তাহলে এবার অঙ্কটা বোঝেন। তারা চিন্তা করতেছে গত বছর 100 জন আসলে এই বছর আসবে 125 জন, কিন্তু অ্যাকচুয়ালি আসলো কয়জন? ওদের চিন্তা হচ্ছে আসবে 125 জন, কিন্তু অ্যাকচুয়ালি আসলো কয়জন? 80 জন। এবার আসেন, কি বলতে চাচ্ছে? হোয়াট পার্সেন্ট অফ। এবার দেখেন আর ইজ নাই, কিন্তু বলেছে হোয়াট পার্সেন্ট অফ প্রজেক্টেড ভিজিটার অ্যাটেন্ডেড দ্য ফেয়ার। আমরা কি বলেছিলাম?
ইজ একটা ভার্বাল ইস্যু, যে কোনো ভার্ব দ্বারা চেঞ্জ হয়ে যেতে পারে, বাট অফটা চেঞ্জ হবে না। তাহলে পার্সেন্টেজের অফ কার সাথে আছে? প্রজেক্টেডের সাথে। তাহলে পার্সেন্টেজের অফ কার সাথে আছে? প্রজেক্টেডের সাথে। প্রজেক্টেডটা যাবে কোথায়? নিচে। প্রজেকশন কয়জনের? প্রজেকশন হচ্ছে 125 জনের। 125 গেল নিচে। ওকে, কার পার্সেন্টেজ বের করতে হবে? যারা অ্যাটেন্ড করেছিল। অ্যাটেন্ড করলো কয়জন? চিন্তা 125 জনের, কিন্তু অ্যাটেন্ড করলো কয়জন? 80 জন। গুণ কি? পার্সেন্টেজের জন্য 100। ক্লিয়ার? হিসাবটা ক্লিয়ার? এবার আমরা 25 দ্বারা কাটলে 4 25 100, 5 25 125, 5 দ্বারা কাটলে 5 16 80, 4 16 হয়ে গেল 64। সো অ্যান্সারটা কি বোঝা গেল? সমাধানের আগে কোন বিষয়ে, সমাধানের ক্ষেত্রে কোন বিষয়ে আগে ফোকাস করব না, কোনো ফোকাস আপনি আগেই করতে যাবেন না। আগে আপনি যেটা করবেন, পুরো অঙ্কটা পড়ে বাংলা মিনিংটা বোঝার চেষ্টা করবেন। প্রথম দায়িত্ব হচ্ছে বাংলা মিনিংটা বোঝার, যে অঙ্ক আমার কাছে কি চাচ্ছে। বাংলা মিনিং শেষ, তারপরে ওই যে আপনি ফোকাস করবেন অঙ্ক আপনার কাছে কি চাচ্ছে। এখানে যেমন অঙ্ক আমাদের কাছে চাচ্ছে কি? হোয়াট পার্সেন্ট। এখানে অঙ্ক কি বলতেছে? পার্সেন্টেজ বের করতে বলতেছে। তাহলে পার্সেন্টেজ বের করার জন্য আগে কি বলে আসছে সেটার সঠিক বাংলা আপনাকে জানতে হবে। সেটাই যদি আপনি না জানেন তাহলে তো অ্যান্সার হবে না। হবে? তাহলে নাহিদ, সমাধানের ক্ষেত্রে আগে কি করতে হবে? প্রশ্ন কি বলতে চাচ্ছে সেটার পুঙ্খানুপুঙ্খ বাংলা বুঝতে হবে। আচ্ছা রাজেশ, ওই যে আপনি আপনার কয়েকটা কমেন্ট দেখলাম, আপনাকে নিয়ে আমি পরে কথা বলবো ক্লাসের শেষে। এখন আর কিছু না, ওই যে ওই এরকম গদ বাঁধা অঙ্ক তো আর মুখস্থ করলে হবে না। ওই যে হ্যাঁ, ম্যাক্সিমাম ওই করছেন, বুঝছি। যাক, প্রজেক্টেড। এই শ্বেতা দাস, আপনি খেলা দেখেন কিনা দেখবেন, বাংলাদেশের যখন ক্রিকেট খেলা হয় তখন দেখায় প্রজেক্টেড স্কোর। মানে বাংলাদেশ দল যদি, বাংলাদেশ ক্রিকেট দল যদি এইভাবে রান করে তাহলে 50 ওভার শেষে কত হবে। ওকে, তো এটা প্রজেক্টেড স্কোর, মানে অনুমান করে নেয়, অনুমিত। আর একটা বাংলা হচ্ছে প্রাক্কলন। ঠিক আছে, যে অনুমান করছে এরকম হবে। আচ্ছা স্যার, টার্ন ওভার দিয়ে কি প্রফিট বুঝাচ্ছে না? না রে তন্দ্রা, সব টার্ন ওভার কি প্রফিট? এখানে কিছু মানুষ মেলায় আসার কথা, এটা দিয়ে প্রফিট হবে কিভাবে? কত সুন্দর করে ভেঙে ভেঙে বাংলা বললাম। ওরা কি বলতেছে? দ্য অর্গানাইজার্স, আয়োজক অফ এ ফেয়ার, একটা মেলার, প্রজেক্টেড, অনুমান করছে কি 25% ইনক্রিজ। কত পার্সেন্ট হবে? 25% বৃদ্ধি হবে অফ ভিজিটার, কি দর্শনার্থীর সংখ্যা 25% বেশি হবে দিস ইয়ার, এই বছর। কার তুলনায়? ওভার দ্যাট অফ দ্য লাস্ট ইয়ার, গত বছরের তুলনায়। বাট দ্য অ্যাকচুয়াল টার্ন ওভার, কিন্তু আক্ষরিক অর্থে মানে সত্যি সত্যি অ্যাকচুয়াল টার্ন ওভার, অ্যাকচুয়াল বিষয়টা কি হলো? ওয়াজ 20% লেস দেন দ্যাট অফ দ্য লাস্ট ইয়ার। ওরা অনুমান করতেছে 25% বেশি আসবে, কিন্তু সত্যি সত্যি আসলো কি 20% কম। ওরা চিন্তা করতেছে গত বছর 100 জন আসলে এবছর 125 জন আসবে, তাই না? কিন্তু আসলো কত? 80 জন। সুনীল, এভাবে বলা যাবে না ভাই। হ্যাঁ, সবাই সবার কথা চিন্তা করে আগাইতে হবে। ওকে, প্রথম দিকের ক্লাস। আচ্ছা, তাহলে এবার আমরা এটা একটু বলি তো কি হবে। চঞ্চল উত্তর করে ফেলছে অলরেডি। গুড, অনেকগুলো উত্তর আসছে, ভেরি গুড। কিন্তু এতগুলো উত্তরের মাঝেও, কোনো কোনো ভাই বোন অলরেডি দেখেন খাতার মধ্যে লিখে বসে আছেন ইজ বাই অফ ইনটু 100। কেউ কেউ দেখেন, অনেকেই আছেন, খাতাটা লক্ষ্য করেন, অনেকেই এটা লিখে বসে আছেন। আমি জানি অনেকেই আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, অনেকেই আমি যেটা লিখেছি সেই জিনিসটা লিখে খাতার মধ্যে বসে আছেন। ঠিক আছে, যারা লেখছেন স্বীকার করতে পারেন, হ্যাঁ, স্বীকার করা দোষের কিছু না, তাই না? অনেকেই এই জিনিসটা আমি যেটা বোর্ডে লিখেছি এখন
সেটা অনেকেই লিখে বসে আছেন। হ্যাঁ, কেন লিখে আছেন? তাদের মূল জায়গাটা তারা ধরতে পারেন নাই। আমরা একটু আগে শিখেছি, হ্যাঁ, ইজ অফ শিখেছি। কি শিখেছি? পার্সেন্টেজ বের করতে বললে ইজ বাই অফ লিখব। কি বের করতে বললে? পার্সেন্টেজ বের করতে বললে। আর এইখানে দেখেন পার্সেন্টেজ দেওয়া আছে, ভ্যালু বের করতে হবে। দুইটা কি এক অঙ্ক? দুইটা কি এক অঙ্ক? ডাক্তার নাই, ডাক্তার গেছে ঘুরতে, বলছে কাটা ছেঁড়ার কোনো রুগী আসলে এই ইয়াটা দিয়ে কি করিস, এটা দিয়ে মুছে দিস তুলা দিয়ে, ধরেন স্যাভলন দিয়ে গেছে। এখন জ্বরের রুগী আসছে, তাকেও যদি স্যাভলনের তুলা দিয়ে মোছে তাহলে কি লাভ হবে? আমাদের ব্যাপারটা হয়ে গেছে এরকম। আমরা শিখছি ইজ আর অফ, কিন্তু কোথায় শিখছি এটা আমরা বুঝতে পারতেছি না। আমরা ইজ আর অফ শিখছি যখন পার্সেন্টেজ বের করতে হবে, আর এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, ভ্যালু বের করতে হবে। দুটো আলাদা অঙ্ক, দুটো টোটালি আলাদা অঙ্ক। তাহলে এটার সাথে ওটা কিন্তু মিলানো যাবে না। এবার আসি এখানে কি বের করতে বলছে মূলত সেইটা দেখি। এখানে বলছে 60-এর 80% বের করতে বলছে। কার? 60-এর 80%, তাই না? এটা বের করতে বলছে না? হোয়াট পার্সেন্ট অফ, সরি, হোয়াট ইজ 80% অফ 60? বা আমরা যদি এইভাবে লিখি 80% অফ 60, তাহলে আমরা ছোটবেলা থেকে কি শিখছি? অফ মানে, অফের বাংলা মানে কি? এর। সরল অঙ্ক করতে গিয়ে যখন এর কথাটা আসছে তখন আমরা কি করছি? গুণ করে দিছি। এখন দেখেন এই যে এটাকে কি লেখা যায়? 80/60 গুণন কত? 100। 0 0 কেটে দিলে 6 8-এ কত হয়? 48। এইভাবে লিখতে পারি না? তাই না? এটাই তো লিখতে পারি। এখন যেটা ঝামেলা হচ্ছে, ঝামেলাটা কোথায় সবাই লক্ষ্য করেন। ঝামেলাটা কোথায়? কি ঝামেলা? এত বড় হিসাব করতে হলো। এত বড় হিসাবের আমার দরকার ছিল না। কি আছে? পার্সেন্টেজ আছে। পার্সেন্টেজের কি থাকবে? পার্সেন্টেজের কি থাকবে? দুইটা শূন্য থাকবে। ভালো করে লক্ষ্য করেন কি আছে? পার্সেন্টেজ আছে। পার্সেন্টেজের কি থাকবে? দুইটা শূন্য থাকবে। কিভাবে দুইটা শূন্য থাকবে? 80% মানে কি? 80/100। 100-র কি আছে? দুইটা শূন্য। এই যে 100 দিলাম 2 শূন্য, পরে কিন্তু 0 0 দুইটা কেটেই গেছে। কেটে কি হয়েছে? 48। তাহলে এত কাণ্ড না করে আমি চিন্তা করতে পারতাম পার্সেন্টেজ আছে, 100 দ্বারা ভাগ করতে হবে, 100-র দুইটা শূন্য কেটে যাবে, তাইলে এখানে শূন্য কাইটা থাকবে 6, এখানে কি থাকবে? 8। 6 আর 8 গুণন করে দিতাম, কি হতো? 48। তাহলে আমার এত কিছু লেখার দরকার ছিল? কথা কি বোঝা গেছে? পার্সেন্টেজ, পার্সেন্টেজের জন্য কি দিয়ে ভাগ করব? 100। 100-র কি থাকবে? দুইটা শূন্য থাকবে। 2 শূন্য কাইটা দিয়ে বাকিগুলো গুণ করে দেব। তাহলে একটু বলেন তো চট করে, 70% অফ 30 কি হবে? দ্রুত কমেন্ট করি। 70% অফ 30 কি হবে? ওকে, ভেরি গুড। তাহলে 40% অফ 90 কি হবে? 120% অফ 20 কি হবে? চমৎকার, অনেক, ভেরি গুড। আচ্ছা, তাহলে 25% অফ 500 কি হবে? এই 224 কেন? চমৎকার। আচ্ছা, যারা এখনো বোঝেন নাই তাদের জন্য এই শূন্য বাদ, এই শূন্য বাদ, আর পার্সেন্টেজ বাদ। পার্সেন্টেজের জন্য 100 আসবে, 2 শূন্য বাদ দিলে কি থাকবে? 3 7 21। 0 0 বাদ থাকবে 4 আর 9, 4 9 36। 0 0 বাদ, 12 দোকানে 24। দুইটা শূন্য একদিকেই আছে, সমস্যা তো নাই। 2 শূন্য বাদ, 5 25-এ কত হবে? 125। দুই নাম্বার অঙ্ক। ওকে, আমরা একের ধরে আমাদের লেকচার শিটের একের যে অঙ্কটা ছিল ওইটা ধরে এত দূর আসছি। এই যে মাত্র আমাদের মূল শিটের আমরা 2 নাম্বার অঙ্কে আসলাম, তাই না? কি বলেছে? হোয়াট ইজ 1% অফ 0.025? 1% অফ 0.025
0.025, তাহলে 1% অফ 0.025। অনেকেই উত্তর দিয়েছে অলরেডি, ভেরি গুড। লেটস সি কি হয়। 1% মানে কি 1/100, ইজেন্ট ইট? এটা অর্থ কি 0.25, পয়েন্ট তুলে দিলে 1, পয়েন্টের পরে কয়টা সংখ্যা 1 2 3, তাহলে শূন্য কয়টা? 3টা। 25, 100-র সাথে আমার 1000 গুণন হবে, তাহলে 1 পরে শূন্য কয়টা হবে? 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4 5, তাই না? কেটে কুটে ছোট করার দরকার নাই, কেটে কুটে ছোট করার দরকার নাই, খামাখা ঝামেলা বাড়বে। আমাদের যেহেতু পয়েন্টেই উত্তর লিখতে হবে, তাহলে পয়েন্টে উত্তর লেখা শিখি। কি হচ্ছিল, আমরা পয়েন্টের জন্য কি দিচ্ছিলাম? 1, তাহলে 0 পয়েন্ট, এই পয়েন্টের জন্য, এই 1-এর জন্য দিলাম কি? পয়েন্ট 1। পরে কয়টা শূন্য আছে? 1 2 3 4 5, 5টা শূন্য আছে, তাহলে সংখ্যা লাগবে কয়টা? 5টা। উপরে তো আছে শুধু 2টা, 25, তাহলে আর 3টা কোথায় থেকে পাবো? আর 3টা কি করব? 0 দেওয়ার পরে 25 লিখব। এই জিনিসটা বোঝা গেল কি না? যেটা লিখলাম সেটা বোঝা গেল কি না? এটা নিয়ে কারো কনফিউশন আছে কি না? উপরে আগে এটার পয়েন্ট তুলে দিছি, পয়েন্টে এই যে পয়েন্ট উঠায় দেওয়ার জন্য, পয়েন্টের জন্য 1, পরে 1 2 3, তাহলে 0 1 2 3, 3টা। নিচে ছিল 100 1000, গুণন করলে 1-এর পরে শূন্য আসবে, 1 2 3 4 5, 5টা। উপরে আছে 25, নিচে আছে কত? উপরে 25, নিচে আছে কত? 1-এর পরে কয়টা শূন্য? 5টা। 1-এর পরে কয়টা শূন্য? 5টা। আচ্ছা দেখি, যেটা লিখলাম মাত্র 0.0025, এটা থাকলে কি লিখতাম? পয়েন্টের জন্য আগে দিতাম 1, পরে 1 2 3 4 5, 5টা দিতাম 0 1 2 3 4 5, তাই না? উপরে থেকে যাইতো 25। তাহলে এখন কি করব? উল্টা কাজটাই করব, উল্টা কাজটা করব। তাহলে 1-এর জন্য কি দিলাম আমি? পয়েন্ট। তারপরে শূন্য কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা শূন্য আছে মানে সংখ্যা লাগবে 5টা। আমার তো সংখ্যা আছে উপরে 2টা, তাহলে 2টা আমি না হয় 2 আর 5 লিখলাম। আর 3টা কোথায় পাবো? আর 3টা আমরা কি করব? 0 নিয়ে নেব। এটা যখন সোজা লাইনে বুঝবো না, তখন কি করব? একটু উল্টায় দেব। উল্টাটা বুঝতেছি না, তখন সোজা দিকে চিন্তা করব। যেইভাবে হোক বুঝতে হবে। ওকে? টেকনো KM6 বলছিল আর একবার বুঝান স্যার। বুঝাইলাম তো আর একবার, ক্লিয়ার হয়েছে এবার? ওকে, 18 is 15% of 30% of a certain number. What is the number? আমরা না আগে উত্তর না করি, হ্যাঁ, আগে উত্তর না করি প্লিজ। আবার রাশিদুল রাসেল, আপনি আবার এক কাঠি সরেশ, আপনি 4-এরও উত্তর বলে দিচ্ছেন, আমরা তো 3-এ আছি। যারা জানি তারা উত্তর না করি, তাতে করে অন্যদের কি হয়? যারা জানে না তাদের মনোযোগের ঘাটতি হয়, তারা এটা বোঝার চেষ্টা করে, তাদের সাবকনসিয়াস মাইন্ডে এটা খেলা করে যে কেন উত্তর সি হইল, সে আর অঙ্ক বোঝার চেষ্টা করে না। হ্যাঁ, ঠিক আছে, আমরা আসি। 18 ইজ মানে 18 হয়। 18 কি হয়? 15% অফ কি? 30% অফ এ সার্টেন নাম্বার, মানে একটা নির্দিষ্ট সংখ্যার 18%-এর 30%। ঠিক আছে? কি বলতে চাচ্ছে? একটা নির্দিষ্ট সংখ্যার 18%-এর 30% হচ্ছে কত? সরি, 15%-এর 30% হচ্ছে 18। একটা নির্দিষ্ট সংখ্যাটা কি? ঠিক আছে, হ্যাঁ, সংখ্যাটা কি সেটা আমরা জানি না। সংখ্যাটা কি সেটা আমরা জানি না। বলতে চাচ্ছে একটা সংখ্যার 15%-এর 30% হচ্ছে কি? 18। তাহলে আমরা এই 13 নাম্বারটা আমরা তো জানি না এই নির্দিষ্ট সংখ্যাটা কত। আমরা ধরি আমাদের এই সংখ্যাটা হচ্ছে x, এই সংখ্যাটা হচ্ছে x, আমরা ধরে নেই। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা কি বলতে পারি? 15% অফ 30% অফ x সমান আমরা কি বলতে পারি? 18 বলতে পারি না?
বলেছে একটা নির্দিষ্ট সংখ্যার 15%-এ 30% সমান ইজ 18। ইজ মানে কি? সমান। তাহলে আমরা সংখ্যাটাকে যদি এক্স ধরে নেই তাহলে 15% অফ 30% অফ এক্স ইকুয়াল আমরা বলতে পারি 18। আচ্ছা, এবার আমরা যদি সিম্পলিফাই করি, সরল করি, 15%কে আমরা লিখতে পারবো 15/100, 30%কে লিখতে পারবো 30/100, অফের পরিবর্তে আমরা গুণ চিহ্ন ব্যবহার করলাম, সমান লিখতে পারবো আমরা 18। সো এক্স সমান কি হবে? দেখেন এই 100 এখানে কি ছিল? নিচে, ডান দিকে গেলে উপরে হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লিকেশন, আড়াআড়ি গুণ, নিচের গুলো যাবে উপরে, উপরের গুলো আসবে নিচে। ঠিক আছে, ওকে। ইমরান, আপনি পুরোটা বিভ্রান্তিতে আছেন, এখানে পুরোটাই নতুন ব্যাচ, এখানে অন্য কাউকে মিলানো হয় নাই। ঠিক আছে, তো সবার আন্ডারস্ট্যান্ডিং লেভেল এক হবে না। ঠিক আছে, কেউ কেউ একটু বেশি বুঝবে, কেউ কেউ একটু কম বুঝবে। তো ইমরান যদি এইটা চিন্তা করে আসেন, মানে এই ম্যাথগুলো খুবই বেসিক লেভেলের ম্যাথ, যারা 2-1 মাস ধরে চাকরির পরীক্ষার জন্য পড়তেছে সবাই পারবে। তো এরকম কেউ যদি চিন্তা করেন যে কি বলে এটা আগে আগে তারা অন্য কোনো ব্যাচে ক্লাস করে এসে অ্যান্সার করতেছে, এটা বিভ্রান্তির মধ্যে আছেন। এই অঙ্কগুলো খুব বেসিক লেভেলের ম্যাথ, অনেকেই উত্তর করতে পারবে। ঠিক আছে, তো এখানে একটা ব্যাচেরই ক্লাস হচ্ছে, এখানে দুটো ব্যাচ না, এখানে ওয়ান সিঙ্গেল ব্যাচ, এটা 30তম ব্যাচ। এখানে অন্য ব্যাচে ক্লাস করা এমন কেউ নাই। হ্যাঁ, এমন হতে পারে 30তম ব্যাচে ক্লাস করতেছিল, টাইমিং মিলতেছে না, সে মাইগ্রেট করে 29 ব্যাচে চলে আসছে, এরকম কেউ থাকলে থাকতে পারে। ঠিক আছে, সেটা আলাদা ইস্যু। ওকে, তাহলে আমরা এক সমান এটা লিখতে পারি। এবার আসি একটু কাটাকাটি করি। কাটাকাটি করলে কি হবে? 0 দ্বারা 0 কেটে দেই, 3 দ্বারা কাটলে কি হবে? 6, আবার 3 দ্বারা কাটলে হবে 2, এটা হবে 5, 5 দ্বারা এটা কাটলে কি হবে? 2। তাহলে দেখেন আমরা আবারও বুঝি, অনেকে বলবেন কাটাকাটি বুঝি নাই, 30-এর 0 কাটলাম, এই 0 কাটলাম, থাকলো 10, 3 দ্বারা 18 কাটলাম 6, 6কে 3 দ্বারা কাটলে 2, 15কে 3 দ্বারা কাটলে 5, 5 দ্বারা 10 কেটে দিলাম 2, তাহলে 4 গুণন কত? এই যে 2 গুণন 100 200, 200 ডাবল আবার কি হবে? 400, 2 গুণন 100 গুণন 2 থাকলো, তাহলে এক্স এর ভ্যালু কি হবে? 400। এরপরেও যদি কোনো ভাই বোন বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, কারো কনফিউশন আছে? সহজ একটা অঙ্ক ছিল, কারো কনফিউশন নাই? ওকে, কি বলেছে? 10% অফ 4800 is how much more, how much more than 8% of 4800? ওকে, আমি আবারও আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ, হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, আপনারা পারলে আগে উত্তর দিয়েন না, হ্যাঁ, অন্যদের সমস্যা হয়, আবারও বলছি। ঠিক আছে, ওকে। তো বলেছে কি, একটু লক্ষ্য করি, 10% of 4800 is how much more than 8% of 4800? আমরা এভাবে করতে পারি, নর্মাল অ্যাপ্রোচ, আমরা নর্মাল অ্যাপ্রোচটা এরকম করতে পারি যে 4800 আমরা 10% বের করতে পারি। 4800 10% কি হবে? পার্সেন্টেজ আছে, দুটো শূন্য বাদ দিয়ে দেব, থাকবে কত? 480। আবার 4800 আমরা 8% বের করতে পারি। 4800 8% কি হবে? দুটো শূন্য বাদ দিয়ে দেব, 8 দ্বারা আমরা কি করব? 48 গুণ করব। 8 দ্বারা 48 গুণ করলে 8 8 64, 4 হাতে থাকে 6, 4 আসতে 32 আর 6 কত? 38, 384। ঠিক আছে, ওকে। এটা 10% হচ্ছে 480, 8% হচ্ছে 384। প্রশ্নটা কি? প্রশ্নটা বোঝার চেষ্টা করি, প্রশ্নটা বোঝার চেষ্টা করি। প্রশ্ন বলতেছে 10% অফ 4800 ইজ হাউ মাচ মোর দেন 8% অফ কি? 4800। 4800 10%, 4800 8% থেকে কত বেশি? তাহলে কম বা বেশি বের করতে গেলে কি করব? বিয়োগ করব। তাহলে এটা আসছে কত? 480, ওইখান থেকে আমরা কি করব? 384 বাদ দেব, তাহলে থাকবে কত? 96। ঠিক আছে, এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। ঠিক আছে, এটা একটা অ্যাপ্রোচ হতে পারে।
আর কি হতে পারে? এটা না করে আমরা কি করতে পারি, এটা একটু দেখেন। আমরা কি করলাম একটু লক্ষ্য করেন। আমরা আগে 10% বের করলাম, তারপর 8% বের করলাম, তারপর বিয়োগ করলাম। একদম নর্মাল অ্যাপ্রোচ, যে বলেছে 4800 10%, 4800 8% থেকে কত বেশি। এটা একটা নর্মাল অ্যাপ্রোচ, যে আমরা প্রথমে 10% পরে 8% বের করে আমরা কি করলাম, বিয়োগ করে দিলাম। সেটা না করে আমরা যদি বিয়োগটাই আগে করতাম, যে একজনকে আমার 10% দিতে হবে আর একজনকে আমার 8% দিতে হবে। মনে করেন আমি 4800টা বই নিয়ে আসছি, একজনকে দিতে হবে 10% আর একজনকে দিতে হবে 8%। কথা হচ্ছে তাইলে যাকে 10% দেবো তাকে 8% থেকে কত বেশি দেব। তাহলে আমরা এই বিয়োগটা পরে না করে আগেই করে ফেলতাম, যাকে 10% দেবো তাকে 8%-এর তুলনায় 2% বেশি দেবো। ব্যাপারটা তো এরকমই হইতো, তাই না? আমি কি করেছি, 4800টা বই নিয়ে আসছি, একজনকে 10% দেবো, এ কে দেবো 10%, বি কে দেবো কত, 18%। তার মানে কি 2% বেশি দেব। তাহলে 4800-র 2% কি হবে, দুইটা শূন্য বাদ, 48 দোকানে কত, 96। বোঝা গেল কি না? আমরা লেফট সাইডেরটাও করতে পারি, রাইট সাইডেরটাও করতে পারি, বাট লেফট সাইডের যেটা দেয়া আছে সেটা করলে কি হবে, আমাদের সময়টা বেশি লাগবে। বাট রাইট সাইডে যেটা দেয়া আছে সেটা যদি করি তাহলে আমাদের টাইমটা কম লাগবে। কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? বুঝছি সবাই? ওকে, আচ্ছা। ডান পাশেরটা আর একবার, একজনকে 10টা আম দিছি আর একজনকে 8টা আম দিছি, তাহলে কয়টা আম বেশি দিছি, 2টা বেশি দিছি না? একজনকে 10টা কমলা দিলাম আর একজনকে 8টা কমলা দিলাম, তাহলে কয়টা কমলা বেশি দিলাম, 2টা কমলা বেশি দিলাম। তাহলে একজনকে 10% দিছি আর একজনকে 8% দিছি, কয় পার্সেন্ট বেশি দিছি, 2%। কার 2%? 4800-র 2%। দ্যাটস ইট। ওকে নাজমুস সাকিব? হ্যাঁ, একই পরিমাণের ক্ষেত্রে হবে, ডিফার করলে তো আর করা সম্ভব হবে না। লেফট সাইডে 8%-এর ফর্মুলাটা কি স্যার? শফিক বোধহয় পরে ক্লাসে জয়েন করেছেন। আমরা বলেছি পার্সেন্টেজ থাকলে এটার নিচে 100 আসবে, 100-র দুটো শূন্য কেটে যাবে, তাহলে 2 শূন্য কেটে দিলে 48 আর 8 থাকবে, 48 আর 8 গুণন করলে 384 হবে। শফিক শুভ, আপনি বোধহয় ওই সময়টা ক্লাসে ছিলেন না, অথবা পরে জয়েন করেছেন। ওকে, আচ্ছা। বলেছে which of the following fraction is equivalent, which of the following fraction, following মানে কি, নিচের কোনটি, which of the following নিচের কোনটি, fractions নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি, ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি is equivalent, equivalent মানে কি, সমান। কার সমান? 0.05 এর সমান, তাই না? 0. কি 5%-এর সমান। তাহলে কি হবে, 0.5%। তাহলে আগে আমরা কি করি, 0.5 উপরে রাখি, পার্সেন্টেজের জন্য কি হবে 100। প্রথম 100 দিলাম কিসের জন্য, পার্সেন্টেজের জন্য। এবার কি করতে হবে, দশমিক উঠায় দিতে হবে। কি করতে হবে, দশমিক উঠায় দিতে হবে। তাহলে দশমিক উঠায় দিলে কি হবে, উপরে দশমিক উঠায় দিলে শুধু থাকবে 5, আর এই যে দশমিকের জন্য একটা 1 গুণন কি, সংখ্যা কয়টা, একটা, শূন্য। ব্যাপারটা এরকম কি না? কারো কনফিউশন আছে এখানে? নাই। তাহলে প্রথম 100 কিসের, প্রথম 100 হচ্ছে ভগ্নাংশের, এই যে ভগ্নাংশটার। আর পরের 10 কিসের, এই যে দশমিক, দশমিকের জন্য একটা 1, পরের সংখ্যা কয়টা, একটা, শূন্য, একটা। তাহলে 5 দ্বারা কাটলে কি হবে, 2। তাহলে উপরে থাকবে 1, নিচে চলে আসবে 200। সো অ্যান্সার কি হবে, 1/200। ওকে, আচ্ছা। 6 নম্বর অঙ্ক কি বলছে দেখেন।
ইফ বি ইকুয়ালস, ইফ বি ইকুয়াল, যদি বি সমান হয়, কার সমান হয়? 10% অফ এ। বি হচ্ছে এ এর 10%-এর সমান। অ্যান্ড সি ইকুয়ালস 20% অফ বি। বি আবার কার সমান? সি আবার কার সমান? বি এর 20%-এর সমান। বলেছে দেন উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইকুয়ালস টু 30% অফ সি। উইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটা, হুইচ অফ দ্য ফলোইং, নিচের কোনটা কার সমান? সি এর 30%-এর সমান। বি সমান হচ্ছে কি 10% অফ এ, সি সমান কি 20% অফ বি। আমার বের করতে হবে কি বলেন তো, কি বের করতে বলছে? 30% অফ সি বের করতে বলছে। বের করতে হবে 30% অফ সি। একটু লক্ষ্য করেন মনোযোগ দিয়ে সবাই, অপশনে কিন্তু এ ছাড়া বিও নাই, সিও নাই, চারটা অপশনেই কি আছে? সবগুলোতে এ করে দেওয়া না? এ নাম্বার অপশনেও এ দেওয়া, এ এ এ। জানতে চাচ্ছে কি 30% অফ সি, উত্তরগুলো কিসে দেওয়া? উত্তরগুলো কিন্তু এ তে দেওয়া, উত্তরগুলো কিন্তু বি তে দেওয়া না, উত্তরগুলো কিসে দেওয়া? এ তে দেওয়া। তার মানে আমার টার্গেট কি থাকবে? আমার টার্গেট থাকবে এই সি কে কিসে কনভার্ট করা? আমার টার্গেট থাকবে এই সি কে এ তে কনভার্ট করা। আচ্ছা, সি সমান আমরা কি বলতে পারি? দেখেন বলেছে সি ইকুয়ালস 20% অফ বি। তার মানে আমরা সি এর পরিবর্তে কি বলতে পারি? আমার মান বের করতে হবে কি সি এর 30%। হুইচ অফ দ্য ফলোইং ইকুয়ালস টু 30% অফ সি। অ্যান্সারগুলো সবগুলো এতে দেওয়া। দ্যাট মিনস আমার কি করতে হবে? আমার যেটা করতে হবে, আমার সি কে কনভার্ট করতে হবে কিসে? সি তে কনভার্ট করতে হবে এ তে। কিন্তু প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে বি ইকুয়ালস টু 10% অফ এ আর সি ইকুয়ালস টু কি 20% অফ বি। তার মানে আমরা সি এর পরিবর্তে কি বলতে পারি? 20% অফ বি বলতে পারি। অন দ্য আদার হ্যান্ড, আবার দেখেন এখানে আছে 30% অফ 20% অফ বি। বি এর পরিবর্তে আবার কি বলতে পারি? বি ইকুয়ালস 10% অফ এ। প্রথমে কি করলাম? সি কে বি তে কনভার্ট করলাম, এরপরে বি কে কিসে কনভার্ট করলাম? এ তে কনভার্ট করলাম। অ্যান্সার কিন্তু আমার এ তেই জানতে চাইছে। অ্যান্সার কি বি তে জানতে চাইছে? সি তে জানতে চাইছে? অ্যান্সার কিসে জানতে চাইছে বলেন? ওকে, এ পর্যন্ত কারো কনফিউশন থাকা? স্যার কোশ্চেন রিপিট প্লিজ, কোশ্চেন রিপিট প্লিজ। জয়বালা কোশ্চেন রিপিট প্লিজ। কোশ্চেনটাই তো এতক্ষণ ধরে রিপিট করতেছি। এখন পর্যন্ত তো 4 থেকে 5 বার বললাম যে কোশ্চেন কি জানতে চাইছে। এখন আপনার স্পেসিফিক কোথাও প্রবলেম হলে সেটা লিখতে হবে যে আমার স্পেসিফিক প্রবলেম এটা। কোশ্চেনটা কি বলছে এটা তো আমি 4 থেকে 5 বার রিপিট করেছি। ওকে, আচ্ছা এবার আসি। আমার কাজ কিন্তু এখনো শেষ হয় নাই, এখনো কাজ শেষ হয় নাই। একটু সবাই লক্ষ্য করেন, এখানে পার্সেন্টেজ একটা আছে, এখানেও একটা, এখানেও একটা, এখানেও একটা। সব অপশনে পার্সেন্টেজ কয়টা করে আছে? সব অপশনে পার্সেন্টেজ কয়টা করে আছে? একটা করে। সব অপশনে পার্সেন্টেজ একটা করে আছে, ঠিক আছে? সব জায়গায় পার্সেন্টেজ একটা করে আছে। কিন্তু আমরা আমাদের এটাকে ভেঙে পার্সেন্টেজ কয়টা পাইলাম?
আমি দেখতেছি আমি পার্সেন্টেজ পাইছি একটা, দুইটা, তিনটা। আপনারাও তো তিনটাই দেখতেছেন নাকি? কি বলেন? পার্সেন্টেজ অপশনে আছে একটা, আমি দেখতেছি আমার তো আছে তিনটা। আমি দেখতেছি আমার কয়টা আছে? তিনটা, কিন্তু অপশনে তো দেওয়া আছে একটা। তাহলে কি করতে হবে? কি করতে হবে? দুইটা ভাঙতে হবে, একটা রেখে দিতে হবে। ঠিক আছে, দুইটা ভাঙতে হবে, একটা রেখে দিতে হবে। আমরা লিখি 30/100, 20/100। ওই যে যেই একটা রেখে দিতে হবে সেই একটা রেখে দেই। কেন রেখে দিলাম বুঝছি তো সবাই? তিনটা পার্সেন্টেজ আছে, আমার তো জানতে চাইছে একটা। তো আমি কি করি? একটা রাখি, বাকি দুটো ভেঙে দেই। আচ্ছা, ভালো কথা। এখন ভেঙে দিতে গিয়ে কি করা যায় দেখেন, আমরা কাটাকাটি করতে পারি। 0 0 কাটা, 0 0 কাটা। তাহলে কি হবে? 3 দোকানে 6, 6 10 60। তাহলে উপরে হবে কত? 60%। আর নিচে এই 100টা আমরা কাটি নাই, 100 অফ এ। এখন 60কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, 60কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে? 0.6% হবে অফ কি এ। তাহলে যারাই বি বি বলেছেন তারা উত্তরটা ভুল বলেছেন। উত্তরটা কি হবে? ডি হবে। ওদেরকে আনমিউট হওয়ার অপশন দাও তো। ওকে, আর একটু বসে থাকো এখানেই। ওকে, জয় বালা, আপনি আনমিউট হয়ে আমাকে কোশ্চেন করতে পারেন এখন। হ্যাঁ, আমি বারবার বলার পরেও আপনি কোন জায়গাটা বুঝতে পারছেন না। আচ্ছা, ওই কি বলে, সাউন্ড কমানো আছে মনে হয়। একটু পরে কথা বলেন আপনারা, সাউন্ডটা বাড়াও তো। আপনাদের কথা কেউ বলে থাকলে আমি শুনতে পারিনি এতক্ষণ, আমার ডিভাইসের সাউন্ড কম থাকার কারণে। এখন আবার কথা বলতে পারেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। বিষয় হচ্ছে যে স্যার এখানে তো আপনার পার্সেন্টেজে তিনটা, আমি দুইটা কেন ভাঙলাম আর একটা কেন রেখে দিলাম স্যার, এই জিনিসটা আবার যদি বলতেন। ভাই, অপশনগুলোতে কয়টা করে পার্সেন্টেজ দেওয়া আছে? এ নাম্বার অপশনে পার্সেন্টেজ সাইন কয়বার আছে? একটাই স্যার, একবার স্যার। বি নাম্বার অপশনে? একবারই আছে। সি নাম্বার অপশনে? একবারই আছে। ডি নাম্বার অপশনে? দুই নাম্বার অপশন কই স্যার? তিনটে তো অপশন। ডি নাম্বার অপশনই দেখতেছেন না আপনি চোখে? ও, দুই নাম্বার স্যার একটাই আছে। তাহলে প্রত্যেকটা অপশনে পার্সেন্টেজ আছে একটা করে। আমি কি জন্য তিনটা রাখবো? আর আমি কি জন্য দুইটা রাখবো? আমিও একটা রাখবো না? ওকে স্যার, ক্লিয়ার এবার। ক্লিয়ার? একটার জন্য একটা। জি স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন? জি স্যার, কিন্তু লাস্ট ক্লাস হ্যাঁ, স্যার এখানে 10% আমরা কেন ভাঙলাম না? ও মা, মাত্রই তো ওটার উত্তর দিলাম। এখন ওই উত্তরটা কি দিলাম? এই যে মাত্র যে ভাই প্রশ্ন করলো, উনাকে আমি কিসের উত্তর দিলাম বলেন? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা তো বাংলা ভাষা নিয়ে পড়াশোনা করেছি, সেই ক্ষেত্রে এই ম্যাথে সমস্যা নাই, এই মিনিং গুলো করতে একটু সমস্যা, ওইটা একটু স্যার একটু খেয়াল করবে না? আর কত খেয়াল করব বলেন? কেউ কেউ তো এই একেবারেই বিরক্ত হয়ে যাচ্ছে, তাই না? স্যার এমনিতে ম্যাথে সমস্যা নাই, এমনিতে আমি ফার্স্টলি অ্যান্সার দিচ্ছি, অনেকের আগেই দিচ্ছি, এটা সমস্যা নাই। বাংলা মিনিংটা করতে একটু সমস্যা হয়। হ্যাঁ, বাংলা এটা মিনিং তো হচ্ছে, আমি ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা হ্যাঁ করতেছি। এমনিতে সমস্যা নাই স্যার, আপনার যে ফাংশন বোঝাচ্ছেন এটাতে কোনো সমস্যা নাই, এটা আমি বুঝে ফেলছি অনেক আগে, কিন্তু এই প্রথমে একটু মিনিং করতে সমস্যা, প্রথম প্রথম তো, এর আগে তো বাংলা ভাষা নিয়ে ম্যাথ করছি সব, এই হচ্ছে সমস্যা, আর কোনো সমস্যা নেই। লিঙ্কন বলেছেন, স্যার ম্যাথ 2 মিনিটেও করা যাবে না, 37 সেকেন্ডে বলা হয়েছে একটা ম্যাথ সলভ করার জন্য। হাউ দিস ইজ পসিবল? আচ্ছা, লিঙ্কন, সব ম্যাথ তো 37 সেকেন্ডও লাগবে না, সব ম্যাথ তো 2 মিনিটও লাগবে না, তাই না? কিছু কিছু ম্যাথ একটু বেশি সময় লাগবে, কিছু কিছু ম্যাথ একটু কম সময় লাগবে। আর এটা 2 মিনিট লাগবে না। আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি 2-3 মিনিটেই, সরি, 20-30 সেকেন্ডেই আপনি এই কঠিন অঙ্কটাও করে ফেলতে পারবেন। টেনশন নেই, এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার কিসের উপরে? প্র্যাকটিসের উপরে। ওকে। কিছু ম্যাথ আছে স্যার 10 সেকেন্ডেও হবে, এটা কোনো বিষয় না, হ্যাঁ, কিন্তু বড় ম্যাথ গুলোতে একটু স্যার প্রবলেম হয় আর কি, মিনিং করতে আচ্ছা, একটু সমস্যা হয়, এই হচ্ছে সমস্যা। তো স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার, বলেন। 6 নম্বরটাকে নিয়ে।
সেই কোশ্চেনটা হচ্ছে স্যার আমরা যে 10%টা ভাঙলাম না, তো 10%টা ভাঙার পরেও তো অ্যান্সার স্যার ম্যাথমেটিক্যালি সেম হওয়ার কথা, কিন্তু স্যার আমি 10% ভাঙার পর অ্যান্সারটা বের হচ্ছে 0.006%। কোথায় আপনি একটু পার্সেন্ট কাইন্ডলি আসে? স্যার, কি বলেন? জি জি স্যার, মানে 10%টা সহ যদি আপনি ভেঙে হচ্ছে কাটাকাটিটা করেন তাহলে তো 0.006% অ্যান্সার আসবে। তো এটা একটু আপনি ভেঙে দিলে ভালো হয়। এই তো এটা ছিল, তাই না? আপনি যদি 10% ভেঙেই দেন তাহলে আপনার আর পার্সেন্ট থাকে কোথায়? আর পার্সেন্ট আছে? আপনি তো পার্সেন্ট সব ভেঙে দিছেন, আর কই আছে পার্সেন্ট? এই ভেঙে যাও। পার্সেন্টটা হ্যাঁ তখন এটা আবার পার্সেন্ট করতে হবে। পার্সেন্ট করলে তো ভাই আবার ওইটাই হবে। ঠিক আছে, ওকে, তো তখন তো আবার স্যার পার্সেন্ট করা যাবে, তাই না? যাবে যাবে, হ্যাঁ। মানে ভাঙে দেওয়ার পর যে অ্যান্সারটা আসবে 6/1000 আসবে, সেটাকে তো স্যার 0.006% আমরা করতে পারবো। ভাই পার্সেন্ট এই এই থাক, এই একটু একটু প্লিজ আমাকে উত্তর করতে দেন, এই আপনারা কথা বললেন না, থাক। এটা একটা ভগ্নাংশ, ক্লাসের শুরুতেই বলেছি ভগ্নাংশকে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য কি করতে হবে? 100 দ্বারা গুণ করতে হবে আবার। ভগ্নাংশকে পার্সেন্টেজ দ্বারা গুণ করলে কি করতে হবে বলেন? এরকম করলে আমি আর কোনো প্রশ্নের উত্তর দেব না। আমাকে যে প্রশ্ন করবেন, আমাকে আমাকে যে প্রশ্ন করবেন, আমি হচ্ছে গিয়ে প্রশ্ন করার পরে সে উত্তর দেবেন অবশ্যই। আপনি এখন উত্তর দিচ্ছেন না ভাই। জি স্যার বলেন তো। আপনাকে আমি শুরুতে, ক্লাসের শুরুতে কি বলছিলাম? এখন এটাকে যদি আপনার পার্সেন্টেজে কনভার্ট করতে হয় কি দ্বারা গুণ করব? 100 দ্বারা। করেন তাহলে, পার্সেন্টেজে কনভার্ট করার জন্য 100 দ্বারা গুণ করলে কি হবে? এটা পার্সেন্টেজ হবে, হবে কি না? জি অবশ্যই। এবার মান বের করেন, কি আসবে? ওকে, ঠিক আছে, ওকে। এখন আবার সবাইকে ইয়ে করে দাও। সুনীল একটু ধৈর্য ধরতে হবে ভাই, হ্যাঁ ঠিক আছে, একটু ধৈর্য ধরতে হবে। আর শব্দ সিলেকশনের ক্ষেত্রে আমাদেরকে আরেকটু ইয়ে হইতে হবে, ঠিক আছে? আপনি এই ওয়ার্ডটা কয়েকবার ইউজ করলেন, হ্যাঁ এটা আমাদের ফর্মাল কোনো ওয়ার্ড না। ফর্মাল সেট আপে এরকম ওয়ার্ড ইউজ না করি, ঠিক আছে? হ্যাঁ, ওকে। লেকচার শিটে উত্তর ভুল কোথায় থেকে থাকবে? লেকচার শিটে তো উত্তর দেওয়াই নাই। লেকচার শিটে যেটা উত্তর দেওয়া আছে সেটা হোম অ্যাসাইনমেন্টের, মানে বাড়িতে যে অঙ্কগুলো করবেন সেটার উত্তর দেওয়া আছে, ওকে। আচ্ছা, আর এটা নিয়ে কোনো কথা বলবো না। এখন পরের অঙ্কে যাব, 7 নাম্বার। আর কোনো কথা হবে না 6 নম্বর অঙ্ক নিয়ে, হ্যাঁ। একজন কি বলে বলছেন যে অন্যভাবে করছিলাম, আপনি আপনার যেভাবে করছেন ছবি তুলে কমেন্ট বক্সে দেন, আমি দেখে নেব। বলেছে ইন এ মান্থ এ সেল পারসন সোল্ড 15 জেনারেটরস। এক মাসে একজন সেল পারসন, একজন বিক্রেতা কয়টা জেনারেটর বিক্রি করে? 15টা। এ নিউ সেল প্রমোশন কেম আউট নেক্সট মান্থ। একটা নতুন প্রমোশন পরের মাসে বের হলো। যেমন এখন কোরবানি ঈদ আসতেছে সামনে, প্রত্যেকটা দোকানই দেখবেন ফ্রিজের উপরে ছাড় দেবে। আর কোরবানি ঈদের আগে মানুষ প্রচুর ফ্রিজ কেনে, এটা বাংলাদেশের পার্সপেক্টিভে একটা বাস্তবতা। দেখবেন কোথাও ছাড় দিক না দিক কি হবে, ফ্রিজের দোকানগুলোতে একটা ছাড় থাকবেই। তো ওইরকম একটা প্রমোশন আসলো, ছাড় দিচ্ছে হয়তো, হ্যাঁ প্রমোশন যেটা দিচ্ছে এরকম, ঠিক আছে? তো নেক্সট মান্থ, পরের মাসে আসলো, হি সোল্ড 21 জেনারেটরস, ওকে দ্যাট মান্থ। ওই প্রমোশন আসার পরে সে কি করলো? 21টা জেনারেটর বিক্রি করলো। কয়টা জেনারেটর বিক্রি করলো? 21টা। হোয়াট ওয়াজ দ্য পার্সেন্ট ইনক্রিজ ইন সেলস? তার বিক্রি কত পার্সেন্ট হলো, তার বিক্রিটা কত পার্সেন্ট হলো। আমি কিন্তু ক্লাস 5-এর বাচ্চাদের ক্লাস নিচ্ছি না, তাই না? আমি ক্লাস 8-এর বাচ্চাদেরও ক্লাস নিচ্ছি না, আমি ম্যাচিউরড মানুষজনের ক্লাস নিচ্ছি, হ্যাঁ যারা অনার্স মাস্টার্স পাশ করা। আপনাদেরকে এক কথা বারবার বলতে হচ্ছে,
এইখানে এই 200-250 মানুষের মধ্যে নিজের পাণ্ডিত্য দেখায় কোনো লাভ নাই, এটা কম্পিটিশন না। এখানে আপনি আগে উত্তর দিলেন না পরে উত্তর দিলেন তাতে কিছু যায় আসে না। আমি কতবার বললাম যে আপনারা উত্তরটা দিবেন না, আমি যতক্ষণ কোনো প্রশ্ন করব না কমেন্ট বক্সে কিছু লিখবেন না, এইটুকু ম্যাচুরিটি আপনাদের কাছে আশা করতে পারি না? আপনারা তো ম্যাচিউরড মানুষজন, করেই যাচ্ছেন বারবার। আমার ধৈর্যচ্যুতি কেন ঘটাচ্ছেন? মানে এটা আমার ভুল হয়ে গেল না ভালো হওয়াটা? মানে আমাকে রিগ্রেট ফিলিংস কেন করাচ্ছেন যে আমি ভালো বিহেভিয়ার করে আপনাদের সাথে খারাপ করছি? ভাই আর কেউ কোনো কমেন্ট করবেন না আমি প্রশ্ন না করলে। আমি প্রশ্ন করলে কমেন্ট বক্সে এসে অ্যান্সার করবেন। বলেছে হোয়াট ওয়াজ দ্য পার্সেন্ট ইনক্রিজ ইন সেলস, এনি সর্ট অফ ইনক্রিজ অর ডিক্রিজ, তার বিক্রি বাড়ুক তার বিক্রি কমুক, হ্যাঁ তার মানে যেটাই হোক বাড়ুক আর কমুক, দাম বাড়ুক দাম কমুক, হোয়াট এভার ইট ইজ, যেটাই হোক এগুলো হচ্ছে এক একটা চেঞ্জ, এগুলো হচ্ছে এক একটা চেঞ্জ, হ্রাস হোক বৃদ্ধি হোক যেটাই হোক এগুলো হচ্ছে চেঞ্জ। সব সময় পার্সেন্টেজের চেঞ্জটা তার বেস ভ্যালুতে ক্যালকুলেট করতে হয়, সর্বদাই পার্সেন্টেজের চেঞ্জটা তার বেস ভ্যালুতে ক্যালকুলেট করতে হয়। সো এনি সর্ট অফ চেঞ্জ শুড বি ক্যালকুলেটেড অন ইটস বেস। তাহলে ব্যাপারটা কি, যখন এরকম চেঞ্জের পার্সেন্টেজ বের করতে হবে আমরা কি করব, উপরে দেব চেঞ্জ নিচে দেব বেস ইনটু 100। কি করব, উপরে দেব চেঞ্জ নিচে দেব বেস ইনটু 100। তাহলে এই অঙ্কটাতে আসেন, ওই লোকটা বেসিক্যালি কয়টা জেনারেটর বিক্রি করতে পারে মাসে, বেসিক্যালি বিক্রি করতে পারে 15টা, কিন্তু একটা প্রমোশন আসার কারণে সে বিক্রি করছে কয়টা, 21টা। তাহলে কয়টা বেশি বিক্রি করলো, সে বিক্রি বেশি করতে পারলো 6টা। সে বেসিক্যালি বিক্রি করতে পারে কয়টা, 15টা, কিন্তু প্রমোশনের কারণে সে বিক্রি করতে পেরেছে কয়টা, 21টা। হয়তো বেশি তাকে ছাড় দিল, হয়তো আপনার কোনো গিফট দিল, এই ধরনের কোনো প্রমোশন দিয়ে সে 21টা বিক্রি করতে পারছে। তাহলে বেসিক্যালি বিক্রি করতে পারে 6টা, ওই মাসে বিক্রি করলো 21টা, তাহলে বেশি কয়টা, সরি বেসিক্যালি বিক্রি করতে পারে 15টা, ওই মাসে বিক্রি করলো 21টা, তাহলে কয়টা বাড়লো, 6টা। আমরা কি বললাম, হ্রাস বৃদ্ধি এনি সর্ট অফ চেঞ্জ, চেঞ্জটা কিভাবে বের করব, তার বেস ভ্যালুতে। সে বেসিক্যালি বিক্রি করে কয়টা, 15টা, বাড়লো কয়টা, 6টা, ইনটু কি 100। তাহলে 3 দ্বারা কাটলে কি হবে, 3 দ্বারা কাটলে 2, 3 দ্বারা কাটলে 5, 5 দ্বারা 100 কাটলে 20। সো অ্যান্সার হলো কত, 40। আই হোপ এটাতে কারো সমস্যা থাকার কথা না। এর পরেও যদি কারো সমস্যা থাকে কমেন্ট বক্সে কোশ্চেন করেন। মাথায় রাখবো এনি সর্ট অফ চেঞ্জ শুড বি ক্যালকুলেটেড অন ইটস বেস, সব সময় চেঞ্জটা বেস ভ্যালুতে ক্যালকুলেট করতে হবে। ওই লোক বেসিক্যালি জেনারেটর বিক্রি করতে পারে 15টা, প্রমোশনের কারণে ওই মাসে বিক্রি করতে পারছে কয়টা, 21টা, তাহলে কয়টা বেশি, 6টা বেশি। কয়টা বেশি, 6টা বেশি। কয়টায় 6টা, 15টায় 6টা, ইনটু কি 100। তাহলে এইভাবে একবারে করে ফেলা যাবে। ওকে, কারো কোনো ধরনের কোনো কনফিউশন আছে? ভেরি গুড, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। ঐকিক নিয়মে করলে আপনার উত্তর তো এটাই আসবে। আমরা ঐকিক নিয়মকে অ্যাভয়েড করার জন্য এগুলা শিখতেছি, আমরা ঐকিক নিয়মটাকে অ্যাভয়েড করার জন্য এইটা শিখতেছি। ওকে, আচ্ছা, যে কমেন্ট বক্সে ইয়েটা করেছেন ঠিক আছে, কোনো সমস্যা নাই, ওকে করতে পারবেন, কোনো প্রবলেম নাই। 8 নাম্বার দেখি কি বলেছে। ইন অ্যান অ্যাকুস্টিক ক্লাস, একটা অ্যাকুস্টিক ক্লাস 120 স্টুডেন্টস আর মেল, মেল কয়জন, 120 জন, 120 জন হচ্ছে মেল মানে কি পুরুষ, 100 স্টুডেন্টস আর ফিমেল, 100 জন কি মহিলা। তাহলে মোট কত, 220 জন। 220 জনের মধ্যে 120 জন হচ্ছে ছেলে,
100 জন হচ্ছে মেয়ে, ঠিক আছে। 25% of the male students and 20% of the female students are engineering student। শিখতে তো আসছে অ্যাকুইস্টিক, কয়জন আসছে? 120 জন কি পুরুষ, আর 100 জন আসছে মহিলা। এই পুরুষদের মধ্যে 20% হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আর মহিলাদের মধ্যে কত পার্সেন্ট? 20, সরি, পুরুষদের 25% আর মহিলাদের হচ্ছে 20%, এরা কি ইঞ্জিনিয়ার। বলেছে 20% of the male engineering student and 25% of the female engineering student passed the final exam। ভালো কথা। 20% of the male engineering মানে মেল যতগুলো ইঞ্জিনিয়ার আছে তাদের 20%, আর যতগুলো ফিমেল আছে তাদের 25% ফাইনাল এক্সামটা পাস করেছে। হোয়াট পার্সেন্ট অফ দ্য ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পাস দ্য এক্সাম? হোয়াট পার্সেন্ট অফ কার সাথে আছে? দ্য ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কি করেছে? পাস দ্য এক্সাম। তাহলে আমরা একটু ভেঙে ভেঙে লিখি, ধাপে ধাপে লিখি। মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, মেল কতজন আছে? 120 জনের কত পার্সেন্ট? 25%। 120 জনের 25% মানে 120-এর 25 ভাগ 100, 25 দ্বারা 100 কাটলে 4, 4 দ্বারা 120 কাটলে 30। তার মানে 120 জন ছাত্র থাকলে তাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং পড়ে এরকম ছাত্র কয়জন? 30 জন। ওকে, এবার আসি আমরা কি লিখি? ফিমেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ফিমেল কয়জন? 100 জনের কত পার্সেন্ট? 20%। তাহলে 100-র 20% মানে কয়জন? 20 জন, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। কি বলতে চাচ্ছে? আপনাদের উত্তেজনা আমি কোনো কিছু বলেই কমাইতে পারবো না, সরি টু সে। যা কিছুই বলি আপনারা আপনাদেরটাই করবেন না। আচ্ছা, বলেছে 20% of the male engineering student and 25% of the female engineering student passed the exam। তাহলে মেলদের কতজন পাস করলো সেটা একটু দেখি, ঠিক আছে। মেল পাস্ট, আমি সংক্ষেপে লিখতেছি। মেল কতজন পাস করলো? বলেছে 20% অফ দ্য মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তাহলে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল 30 জন, সেটা 20% পাস করছে কয়জন? 3 দুগুণে 6 জন। ওকে, এবার ফিমেল কয়জন পাস করলো? বললো কি 25% of the female engineering student pass the final exam। 20-এর কত? 25%। তাহলে 20-এর 25% মানে 25 ভাগ 100, 25 দ্বারা কাটলে 4, 4 দ্বারা কাটলে 5। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আমাদের মেল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কত ছিল? 30 জন, ফিমেল স্টুডেন্ট ছিল 20 জন। মেলদের মধ্যে পাস করলো 6 জন, ফিমেলদের মধ্যে পাস করলো 5 জন। এবার আসি কি জানতে চাইছে, কি জানতে চাইছে ওই জায়গায় আমরা ফোকাস করি। কি জানতে চাইছে? পার্সেন্টেজ জানতে চাইছে। হোয়াট পার্সেন্ট অফ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তাহলে পার্সেন্টেজের অফ কার সাথে আছে? ইঞ্জিনিয়ারিং এর সাথে। ইঞ্জিনিয়ারিং কয়জন পাইছি? ছেলে পাইছি 30, মেয়ে পাইছি 20। তাহলে মোট ইঞ্জিনিয়ারিং কত? 30 যোগ 20। বলেছে এদের মধ্যে পাস করছে কয়জন? পাস করছে ছেলেদের মধ্যে 6 জন, মেয়েদের মধ্যে 5 জন। তাহলে 6 যোগ 5 উপরে গুণ পার্সেন্টেজের 100, ইজ বাই অফ ইন্টু 100, ইজ বাই অফ ইন্টু 100, তাই না? তাহলে ইজ যার সাথে আছে সেটা যাবে উপরে, এখানে তো ইজ নাই, আছে কি? পাস।
তাহলে 5 করছে কয়জন? 6 যোগ 5 11 জন, ডিভাইডেড বাই কি মোট কয়জন? 30 যোগ 20 কত? 50 জন। তাহলে 11/50 গুণন কত? 100। 50 দ্বারা 100 কাটলে 2, তাহলে কি হবে? 22%। বোঝা গেল? কারো কনফিউশন? ওকে, একটু আনমিউট হওয়ার অপশন দাও তো। ওকে, কারো কনফিউশন? ওকে, ফারাবি আপনি আনমিউট হয়ে বলেন থার্ড লাইনে কি কনফিউশন? আমাদের মেলদের মধ্যে লিও কৌশিক, শর্টকাটের তো দরকার নাই রে ভাই, এটা বাংলা বুঝলে তো মুখে মুখে উত্তর হয়ে যাবে, এগুলা লেখার দরকার পড়বে না তো, শর্টকাটের পিছনে দৌড়ানো যাবে না। হ্যাঁ, মূল বেসিক বিষয়টা বুঝলে দেখবেন অটো অঙ্ক পারতেছেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ বলেন তো কি হয়েছে ফারাবি, বলেন। এই দেখি ওই যে নতুন কমেন্ট আসছে। স্যার হচ্ছে হলো 30 ইনটু 20%, স্যার বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? আচ্ছা, জি, কেউ কাউকে ব্যক্তিগতভাবে ইয়া না করি। হ্যাঁ, আচ্ছা ওকে, আর কারো কোনো ইয়ে আছে? আচ্ছা, এইটা না এখন শুধু ওই যে ওই লিঙ্কনের জন্য শিখাবো, আর কারো জন্য না। ও বলতেছে আরো কোনো শর্টকাট আছে কিনা। আছে না, উপরে লিখবো যে কি হয়েছে 120-এর 25%-এর পাস করছে কত? 20%, প্লাস লিখবো 100-র 20%-এর পাস করছে কি 25%, নিচে লিখবো কি 120-এর 25% প্লাস 100-র 20% ইন্টু লিখবো 100। এক লাইনে অঙ্ক শেষ। চমৎকার হয়েছে না? হয়েছে কি না? তো এই চমৎকার জিনিসটা নিজে লিখতে পারবেন যখন কি হবে, প্র্যাকটিসটা ভালো হবে। আমার আর বলে দেওয়া লাগবে না তখন, ঠিক আছে? আমার আর তখন এটা বলে দেওয়া লাগবে না, তখন আপনি নিজে লিখতে পারবেন। এটা মুখে মুখে বের হয়ে যাবে, এটাও মুখে মুখে বের হয়ে যাবে, এটাও মুখে মুখে। অঙ্ক বড় হইলেও কি হবে, সলিউশন কঠিন না। ওকে, আচ্ছা এবার আসি 9 নম্বর। কি বলেছে? যে দ্য টোটাল ইনকাম অফ মিস্টার সুমন ইন দ্য ইয়ার্স 2003, 2004 and 2005 ওয়াজ টাকা 36,400। সুমন সাহেবের মোট ইনকাম, সুমন সাহেবের মোট ইনকাম কয় বছর? 3 বছরের, 2003 সালের, 2004 সালের আর কি 2005 সালের। 3 বছরের ইনকাম যদি আমি কি করি, যুক্ত করে দেই, 3 বছরের ইনকাম যদি আমি একসাথে কি করি, যোগ করি, সেটা দাঁড়াবে কত? 36,400। বলেছে হিজ ইনকাম ইজ ইনক্রিজড বাই 20% ইন ইচ ইয়ার। প্রত্যেক বছর তার ইনকাম বেড়েছে কত করে? 20% করে। বলেছে হোয়াট ওয়াজ হিজ ইনকাম ইন 2005, 2005 সালে তার ইনকাম কত ছিল। মানে জাস্ট আগে অঙ্কটা বুঝি। হ্যাঁ, অঙ্ক কি বলতে চাইছে সেটাও বুঝি, বাংলাটাও বুঝি, দুইটাই। ধরেন সুমন সাহেবের ইনকাম যদি 2003 সালে 100 টাকা থাকে, কত সালে? 2003 সালে যদি 100 টাকা থাকে, এটা আমরা বলতেছি 2003 সালে ছিল 100 টাকা। 2003 সালে যদি 100 টাকা থাকে, 2004 সালে কি হবে, এই 100 টাকার উপরে 20% বাড়বে। 100 টাকার 20% মানে 20 টাকা, 100-র সাথে 20 যুক্ত হয়ে কি হয়ে যাবে? 120 হয়ে যাবে। কোন বছর? 2004 সালে কি হয়ে যাবে? 120। 2005 সালে কি হবে? আবার 20% বাড়বে। 2005 সালে আবারও 20% বাড়বে। তো 120-এর 20% কি হবে? 12 দুগুণে 24।
তাহলে 120-এর সাথে আমরা যদি কি করি 24 যোগ করি, তাহলে সুমন সাহেবের ইনকাম 144 টাকা হয়ে যাবে। কোন বছর? 2005 সালে। 20% করে বাড়বে, 20% করে বাড়বে, মানে 3 সালে যদি আমি 100 ধরি, 4 সালে কি হবে 120, 5 সালে কি হবে 144। কেউ আবার 120 লিখে বসে থাকেন না, 120-এর সাথে 20 যোগ করে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? কথা ক্লিয়ার? যার কনফিউশন আছে আনমিউট হয়ে কথা বলতে পারবেন। কারো কনফিউশন? ওকে, আচ্ছা, তাহলে এবার ব্যাপারটা বুঝি। আমরা যদি 100, মানে আমাদের যদি 2003 সালে ইনকাম থাকে 100 টাকা, 2004 সালে থাকে 120 টাকা, 2005 সালে থাকে 144 টাকা, মানে আমাদের 3 বছরে মোট কত হবে? মোট কত হবে? 2003 সালে যদি 100 টাকা থাকে, 2004 সালে যদি 120 টাকা থাকে, আর 2005 সালে যদি 144 টাকা থাকে, তাহলে 3 বছর মিলে মোট কত হবে? 364। আমাদের হবে, আমাদের হিসাবে হবে 364, ওদের হিসাবে কত? তাহলে আমরা এক কাজ করি, বাম দিকে আমাদেরটা লিখি, আমাদেরটা লিখি বাম দিকে, আমাদের হচ্ছে 364, ওদেরটা লিখি ডান দিকে, কত? 36400। এটা কার হিসাব? আমাদের হিসাব। ওটা কার হিসাব? ওদের হিসাব। তার মানে মোটে শূন্য কয়টা বাড়তেছে? 2টা। আমাদের 364 টাকা, ওদের কত? 36,400 টাকা। আমার লাগবে কোন বছরেরটা? 2005-এরটা। তাহলে 2005-এ আমাদের হিসাব কত? 144। তাহলে এখানে কয়টা শূন্য বাড়াবো? 144 কি 00 হয়ে গেল। কথা বোঝা গেছে? এই কারো কনফিউশন? স্যার যদি 100 করে ধরে এরকম যদি না মিলতো স্যার? বাড়ি কোথায় আপনার? বরিশাল স্যার। ওইদিকের মানুষ কি সন্দেহপ্রবণ হয়? ওকে, মাছ বললাম, ওইদিকের মানুষ কি সন্দেহপ্রবণ হয় এরকম যদি কিন্তু? আচ্ছা, যাই হোক, মজা করলাম। হ্যাঁ, এরকম কিছু না ভাই, এরকম হওয়ার সুযোগ নাই, মিলে যাবে। কারণ আপনার একটা জিনিস বুঝতে হবে, আপনি একটা রিক্রুটমেন্ট টেস্ট দেবেন, ঠিক আছে, যেটা সিনিয়র অফিসার নিয়োগ দেবে, হ্যাঁ, এডি নিয়োগ দেবে। আপনি কিন্তু ক্লার্ক হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন না। তো আপনি হিসাব কত ভালো পারেন সেটা টেস্ট করতে বসে না, বসে আপনি ম্যাথটা কত সুন্দর বোঝেন, ঠিক আছে, ম্যাথটার রিয়ালাইজেশন কীরকম এটা। তো ওই রকম হইলে ওই হিসাব কিন্তু সবাই করতে পারবে, ঠিক আছে। বাট এই হিসাবটা সবাই পারবে না। এই হিসাবটা কারা পারবে? যারা শুধু অঙ্কটা বোঝে বা যারা অঙ্কটা প্রপারলি প্র্যাকটিস করছে। আমি কি কথা বুঝাইতে পারছি ভাই? কেন এটা সবসময় মিলবে? কারণ এটা তারাই মিলাইতে পারবে যারা অঙ্কটা জানে, যারা অঙ্কটা বোঝে। যারা জানে না, যারা বোঝে না, তারা তো কোনোদিন মিলাইতে পারবে না। পারবে? না স্যার, আমার একটা question ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে লাস্টের লাইনটা স্যার 144 কে আমরা যে ওই যে লাস্টের ডান পাশে যে 14,400 যে লাস্টে স্যার দুটো শূন্য লিখলাম স্যার, এই জায়গাটা স্যার একটু বুঝতে পারি স্যার। তো মাঝখানে কি টয়লেটে গেছিলেন? হ্যাঁ, যখন বুঝাইলাম এটা 364, আমাদের 364, ওদের কি 36,400, কয়টা শূন্য বাড়ছে? 2টা। আমাদের 144, তাহলে ওদের কি হবে? জাস্ট 2টা শূন্য বাড়ায় দেবো 144-এর সাথে, ঘটনা শেষ। এগুলো হচ্ছে আইকিউ, হিসাব তো সবাই করতে পারবে। এগুলো হচ্ছে আইকিউ, হিসাব সবাই করতে পারবে। যে আপনাকে এক্স ধরে অঙ্কটা করে দিলে হিসাব সবাই মিলাইতে পারবে। এগুলো কি আমাদেরকে এইভাবে চিন্তা করে হিসাব মিলাইতে হবে। ওকে স্যার তাহলে স্যার ওই যে মানে 36,400 ওর সাথে দুটো শূন্য ছিল বলে আমরা দুটো বসা রাখতে। হ্যাঁ, 3টা থাকলে 3টা বসাতাম, 4টা থাকলে 4টা বসাতাম, 1টা থাকলে 1টা বসাতাম, সমস্যা নেই। ও দিস ইয়েস।
আচ্ছা 10 নম্বর বলেছে of the 3600 employees of company X, একটা কোম্পানি X যার এমপ্লয়ি সংখ্যা কত 3600, মোট এমপ্লয়ি আছে 3600, 1/3 আর ক্লারিক্যাল। ক্লার্ক কয়জন, কেরানি কয়জন, 1/3, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ কি ক্লারিক্যাল। আমার মোট হচ্ছে কত 3600, তার 3 ভাগের 1 ভাগ কি ক্লারিক্যাল, মানে আমার ক্লারিক্যাল স্টাফ কয়জন 1200 জন। ঠিক আছে, বলেছে if the clerical staff were to be reduced by 1/3, ক্লারিক্যাল স্টাফ যদি কি হতো were to be reduced by 1/3, মানে যা আছে ওখান থেকে যদি কয়জন কমানো হতো 3 জন কমানো হতো। আচ্ছা সবাই মিউট হয়ে যান, এই সবাই মিউট হয়ে যান। ওকে, ক্লারিক্যাল স্টাফ যা আছে তার থেকে যদি 1/3 কমানো হতো তাহলে কি হতো, বলতেছে what percent of the total number of remaining employees would then be clerical। ঠিক আছে, তাহলে অবশিষ্টদের মধ্যে কত পার্সেন্ট কি হতো ক্লারিক্যাল হতো। আচ্ছা আমরা কি দেখলাম, আমরা দেখলাম আমাদের ক্লারিক্যাল আছে 1200, বলেছে ইফ ক্লারিক্যাল স্টাফ ওয়ার টু বি রিডিউসড বাই, সব স্টাফ কমাবো না, শুধু ক্লারিক্যাল যা ছিল, ক্লারিক্যাল ছিল 1200, তার 1/3 কমিয়ে দেব, কত কমাবো 400। কি বের করতে হবে, বলেছে হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল নাম্বার অফ রিমেইনিং এমপ্লয়িজ উড দেন বি ক্লারিক্যাল। হোয়াট পার্সেন্ট অফ, পার্সেন্টেজের অফ কার সাথে আছে, টোটাল নাম্বার অফ রিমেইনিং এমপ্লয়িজ। এই লাইনটার বাংলাটা খুব ভালো করে বুঝি সবাই, পরে আবার আমাকে বলবেন না স্যার বাংলাটা বলেন। এই লাইনের বাংলা খুব ভালো করে বুঝেন। হোয়াট পার্সেন্ট কি বের করতে হবে, পার্সেন্টেজ বের করতে হবে অফ দ্য কি টোটাল নাম্বার অফ রিমেইনিং এমপ্লয়িজ উড দেন বি ক্লারিক্যাল, মানে বাংলা বুঝাইতে চাচ্ছে অবশিষ্ট এমপ্লয়ীদের শতকরা কতজন ক্লারিক্যাল হবে। আমার অবশিষ্ট যতজন কর্মচারী আছে তাদের মধ্যে ক্লারিক্যাল কেরানি কয়জন থাকবে। আমার মোট এমপ্লয়ি ছিল 3600, সেটার 3 ভাগের 1 ভাগ আমরা কি করলাম বাদ দিলাম, মানে আমরা বাদ দিলাম কত 1200, থাকলো কত, সরি আমি ভুল বলছি, এক্সট্রিমলি সরি, আমাদের ক্লারিক্যাল ছিল কত 1200, ওইখান থেকে বাদ দিলাম আমরা কত 400, তাহলে আমাদের থাকলো কত রিমেইনিং ক্লারিক্যাল। 1200 থেকে আমরা 400 বাদ দিলাম, তাহলে আমাদের ক্লার্ক থাকলো আর কয়জন 800 জন। ওকে, এখন 800 জন থাকলো, খুব ভালো কথা। আমার মোট কয়জন থাকলো, মোট কয়জন থাকলো, রিমেইনিং টোটাল। মনে করেন একটা মাঠে 5 জন ছেলে 5 জন মেয়ে খেলতেছিল, 5 জন ছেলে 5 জন মেয়ে খেলতেছিল। আবু সাইদ খুব ভালো করে বোঝেন, আমার একটা মাঠে 5 জন ছেলে 5 জন মেয়ে খেলতেছিল, 2 জন মেয়ে চলে গেল, তাহলে মেয়ে থাকলো কয়জন 3 জন, মোট থাকলো কয়জন 8 জন। মেয়ে থেকে 2 জন কমছে, মোট থেকে কমাবো না, তাহলে আমার ক্লার্ক 400 কমছে, তার মানে মোটেও 400 কমে গেছে, তাহলে মোট থাকলো কয়শো জন 3200 জন। আমার 3600 স্টাফ, তার মধ্যে ক্লারিক্যাল হচ্ছে কত 1200, এখান থেকে 400 বাদ দিছি, তাহলে এই 400 ক্লার্ক থেকেও কমবে মোট থেকেও কমবে। প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে হোয়াট পার্সেন্ট অফ, পার্সেন্টেজের অফ কি আছে টোটাল নাম্বার অফ রিমেইনিং এমপ্লয়িজ, টোটাল নাম্বার অফ রিমেইনিং এমপ্লয়িজ, টোটাল নাম্বার অফ রিমেইনিং এমপ্লয়িজ, মানে রিমেইনিং টোটাল যাবে নিচে, রিমেইনিং টোটাল যাবে নিচে। কার পার্সেন্টেজ বের করতে হবে, ওইটার মধ্যে ক্লারিক্যাল হবে কয়জন
উড বি ক্ল্যারিক্যাল কত 800 গুণন 100 কাটাকাটি করি কাটাকাটি করলে কি হবে 0 0 কাটা 0 0 কাটা 8 দ্বারা কাটলে 4 4 দ্বারা কাটলে 25 সো অ্যান্সার কত হবে 25%। কথা কি বুঝাইতে পারছি কথা ক্লিয়ার তাহলে 400 কিন্তু দুই জায়গা থেকেই বাদ যাবে এক জায়গা থেকে বাদ দিলে হবে না ঠিক আছে ফেসবুকের লাইভটা ক্লোজ করে দাও ফেসবুকে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য ফেসবুক থেকে আমরা বিদায় নিয়ে নেব ফেসবুকের লাইভটা ক্লোজ করে দাও হ্যাঁ ঠিক আছে ওকে ক্লোজ এদেরকে আনমিউট করে কথা বলার অপশন দাও এটা টান দাও হ্যাঁ এটা নিয়ে যদি কারো কোনো ধরনের কোনো কথা থাকে আনমিউট হয়ে কথা বলতে পারবেন আছে কারো কোনো মন্তব্য হ্যাঁ স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার বলেন স্যার ওই মানে যে লাস্টের লাইনটা স্যার রিমেইনিং টোটাল ওই যে 3600 থেকে যে 400 বাদ দিচ্ছে ওটা হ্যাঁ। স্যার একটু বলেন মানে কি বোঝেন নাই সেটা আগে বলেন আপনি আমাকে মানে ওটা হচ্ছে স্যার ওই যে মানে আমরা যে টোটাল থেকে যে বাদটা দিচ্ছি হ্যাঁ। সেটা একটু স্যার বুঝতে পারিনি না উদাহরণ দিলাম না একটা মাঠে 5টা ছেলে 5টা মেয়ে খেলতেছিল 2টা মেয়ে চলে গেল মেয়ে থাকলো কয়জন যে ভাই প্রশ্ন করছেন আমি প্রশ্ন করলে সেই উত্তর দেবেন অন্য কেউ উত্তর দেবেন না মেয়ে থাকলো কয়জন 3জন মোট কয়জন থাকলো স্যার 8 জন স্যার তাইলে আপনি মোট থেকে 2জন বাদ দিছেন না জি স্যার তো এখানে আপনি 400 জন চলে গেছে ওটা কি মোটের থেকে যায় নাই নাকি শুধু ক্লার্ক থেকে গেছে ও জি স্যার মোটর থেকে গেছে স্যার হুম। জি স্যার 25 স্যার আর কারো কোনো কথা হুম বলেন এখানে বলতে কি বোঝানো হয়েছে স্যার হ্যাঁ হ্যাঁ রিডিউসড বলতে কি বোঝানো হয়েছে এখানে স্যার রিডিউস মানে কি বাদ দেয়া কমানো মানে কি স্যার কাজগুলোকে কমানো হয়েছে স্যার? হ্যাঁ ক্লারিক্যাল স্টাফ 3 ভাগের 1 ভাগ বাদ দেয়া হয়েছে ও, এটা বলতে পারছি। টোটাল নাম্বারটা হিসাব করতে হবে মোট পার্সেন্টেজের মধ্যে কত পড়ে বুঝছেন ক্লারিক্যাল স্টাফ 3 ভাগের 1 ভাগ বাদ দিয়ে দেওয়া হয়েছে ওকে জি স্যার একদম ক্লিয়ার আর কারো কোনো কথা হয়েছে আপনাদেরকে আজকে 2 ঘন্টা অত্যাচার করে ফেলছি আজকে আর অত্যাচার করব না ঠিক আছে অত্যাচার হয়েছে না যথেষ্ট আজকে এই যে একজন বলতেছে জি হ্যাঁ সবগুলা নতুন করে বুঝতে পারছি ভালো লাগছে প্রত্যেকটা আচ্ছা স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার জি বলেন স্যার ওই যে আমরা যে ওই যে যেমন স্যার ইয়েতে এই যে স্যার এই যে একটু নিচে স্যার তো ওইটা একটু একবার দেখুন ওই যে বোর্ডে স্যার যে নিচে ওই জায়গাটা স্যার এই যে আমরা স্যার যে 800টা যে 800/3200 ওই 800টা স্যার ওইটা একটু স্যার একটু আরেকবার বোঝাচ্ছে ইজ আর অফের যে ব্যবহারটা স্যার যে শিখাইছিল ওইটা বুঝলে এটা বোঝা যাচ্ছে একদম ক্লিয়ার পার্সেন্টেজ মানে স্যার এখানে যেমন এই যে উড বি ক্লারিক্যাল এখানে এই যে আমরা 800 দিচ্ছি জায়গাটা এই জায়গাটা স্যার একটু লাস্ট লাইনের বাংলা কি অবশিষ্ট কর্মচারীদের কত শতাংশ কেরানি হইবে তাই না তাহলে পার্সেন্টেজ কার বের করতে হবে যেটার পার্সেন্টেজ বের করতে হবে সেটা যাবে উপরে কার কেরানিদের পার্সেন্টেজ বের করতে হবে এখন আছে 3200 তার মধ্যে কেরানি কত তাহলে উপরে 800 নিচে 3200 গুণ 100 এখন বলেন কি বোঝেন নাই ও আচ্ছা এবং এর হচ্ছে ইজ এর ব্যবহারটা ঠিকঠাকভাবে করলেই তো এ গতদিন ফাউন্ডেশন ক্লাস নিতে গিয়ে আপনাদের অনেক প্রশংসা করলাম না যে আপনারা অনেক কম কথা বলেন অনেক ভালো আপনাদেরই প্রশংসা করলাম না মনে হয় জি স্যার আজকে আপনারা কি করলেন এই অত্যাচার আমার উপর কেন করলেন আপনাদেরকে তো বাইধাও ঠেকানো যাচ্ছে না স্যার আমি একটু কথা বলতে চাই বলেন অনেকদিন হয়তো স্যার আগের ব্যাচ থেকে আসছে
হ্যাঁ কি এটা হয়েছে? স্যার আমাদের ঠিকঠাক কি হচ্ছে? ওকে, না এরকম কিছু না, এরকম কিছু না, সবাই এই ব্যাচেরই। আচ্ছা আর হ্যাঁ, আপনি যেভাবে ধারাবাহিকভাবে পড়াচ্ছেন এভাবেই পড়াই যান স্যার, কারণ আমরা নতুন। আচ্ছা ঠিক আছে। আর কেউ কেউ লেখছে যে স্যার আর একটু অত্যাচার করেন, স্যার অনেক ভালো বুঝান, ভালো লাগছে। ওকে, আজকে আর না, হ্যাঁ আজকে ছুটি দেন, আমি প্রচুর টায়ার্ড। শেষ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন বলেন। আপনি আপনাদের কোচিং এ গতকাল ভর্তি হয়েছি, মনে হয় আপনার কাছেই ফোন দিয়ে লিংকটা নিয়েছি আজকে রিকোয়েস্ট করে। কিন্তু কর্তৃপক্ষকে যদি স্যার একটু জানাই দিতেন যে সবসময় লিংকটা রেগুলার দেওয়ার জন্য, মানে আমি আরে ভাই আপনাকে গ্রুপে অ্যাড করে দেবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব গ্রুপে অ্যাড করে দিতে বলতেছি, করে দেবে, আজকেই করে দেবে। হ্যাঁ আমি নাম্বার দিয়ে দিচ্ছি, হ্যাঁ আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, কমিউনিকেট করে আপনাকে ইয়ে করে দেবে। ঠিক আছে, জি স্যার, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ওইটাই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিলে মানে সবার ক্ষেত্রে সুবিধা হয়, তাই লিঙ্ক আমরা একসঙ্গেই পেয়ে যেতে পারছি। ভাই এগুলো মানে শোনেন, আমি বুঝছেন খুব মানে ইউনিডাইমেনশনাল মানুষ, এই চাপগুলো আমি নেব না। হ্যাঁ, লিঙ্ক শিট হাবিজাবি, এটার জন্য ঋষি আছে, বাপ্পি দাদা আছে, এগুলো নিয়ে ওদের সাথে কথা বললেন ক্লাসের আগে পরে। হ্যাঁ বলেন বলেন। যে ভাই কোশ্চেনটা করছেন তার জন্য কিছু বলতাম, যাকে ওই যে ফেসবুকে যে আমাদের এক করে যে গ্রুপ আছে, তো এখানে ফিচার অপশনে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের এখানে লিংক দেওয়া আছে, ওখানে আমি রিকোয়েস্ট দিলে ওখানে অ্যাপ্রুভ করে নিবে। ওকে, জারিন বলেছে স্যার ক্লাস টেস্ট নিয়ে বলবেন প্লিজ। জারিন ব্যাপারটা কি হইতো, যদি আজকে আমরা লেকচারটা শেষ করতে পারতাম, আজকের লেকচারের উপরে কালকে পরীক্ষা হতো পরের দিন। তো আজকে যেহেতু আমরা শেষ করতেই পারি নাই, তাহলে পরের দিন তো পরীক্ষা এখন হবে না, যেই লেকচারটা শেষ হবে তারপরে সেটার উপরে পরীক্ষা হবে। ঠিক আছে জারিন, তো পরীক্ষা হওয়ার জন্য বাট আমরা চাইলেই লেকচারটা শেষ করতে পারতাম। করে রাখাই ভালো হবে। আমাকে একটু শেষ করতে দেন। কখনো শেষ হবে না, কথা তো তেজ থাকবে। আহা প্লিজ আমাকে একটু শেষ করতে দেন। তো লেকচার আমরা চাইলে আজকে শেষ করতে পারতাম। হ্যাঁ, এখানে মাত্র মনে হয় 25টার মতো অঙ্ক আছে। কি বলে, আমার জন্য 25টা অঙ্ক শেষ করা কোনো বিষয় হইতো না, তাই না? আমি আমার মতো শেষ করে দিলাম, আপনাদের কালকে পরীক্ষা হয়ে যেত। তাতে হয়তো কি আমরা সবাইকে নিয়ে চলতে পারতাম না। ঠিক আছে, হ্যাঁ ক্লাসের রেকর্ডটা কালকে সকালে পাবেন। স্যার আপনার নামটা? আমার নাম তারেক। হ্যাঁ আমার নাম তারেক। ঠিক আছে, আজকে আর কোনো প্রশ্নের উত্তর না দিই। হ্যাঁ বলেন, লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান। স্যার আজকে ক্লাস শেষ এখন। হ্যাঁ শেষ, আপনারা যারা চান লিভ করতে পারেন। তবে আমি খুব হ্যাপি যে আপনাদের আমি 200 জন নিয়ে শুরু করেছিলাম, শেষ পর্যন্ত আমি দেখেছি যে আপনারা হচ্ছে গিয়ে মোটামুটি 180 ক্রস অ্যাবভ ছিলেন। তো নর্মালি লোডশেডিং ট্রেডিংয়ের জন্য তো 10-12 জন এমনি চলে যায়। তো আপনাদের মানে পারফরমেন্সে আমি নিজেও হ্যাপি, খুব ভালো লেগেছে আপনাদের ক্লাস নিয়ে। ঠিক আছে, ওকে, পিডিএফ নোটটা দিয়ে দিতে বলবো। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার অনেক ভালো লেগেছে। এই মাঝে মধ্যে কিছু কোশ্চেনের কারণে একটু হয়ে যায়। বেসিক্যালি স্যার আপনি যে প্রসেসে আগাচ্ছেন স্যার, এটা আমাদের জন্য খুবই ভালো। যারা গ্যাপে থাকে বা নতুন জয়েন করেছে, যারা শিখতে চায়, স্যার তাদের জন্য খুবই ভালো। তো স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করব যে থাকে স্যার। ওকে, আমি হচ্ছে গিয়ে, আপনারা কোনো টেনশন করবেন না, আমার ক্লাস যেভাবে যাচ্ছে সেভাবেই যাবে। হ্যাঁ, আমি কাউকে দ্বারা প্রভাবিত হব না ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আচ্ছা, যাদের তাড়া আছে তারা লিভ করেন। হ্যাঁ, আমি ধৈর্য ধরে অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ বলছে স্যার থ্যাংক ইউ আপনাকে, অনেক ধৈর্য নিয়ে। ঠিক আছে, তো যাদের তাড়া আছে লিভ করতে পারেন, আর যাদের প্রশ্ন আছে তাদের শুধু প্রশ্নের উত্তর দিয়ে দেই। ঠিক আছে স্যার, হোয়াট অ্যাবাউট দ্য রিমেইনিং ম্যাথ? আমি আরেক পরের যেদিন ক্লাস নেব সেদিনই নেব। ঠিক আছে, পরের দিন আমি শেষ করায় দেব। আজকে যে এক্সামের শিডিউলটা দেওয়া হয়েছিল, যে কালকে আগামীকালকে ইংলিশ এক্সাম, ওটা কি আগামীকালকে হবে? এটা ওরা গ্রুপে ওদের সাথে কথা বলে নিয়েন, এটা আমি বলতে পারবো না। হ্যাঁ, এগুলো নিয়ে তো আমি ডিল করি না। হ্যাঁ, গ্রুপে একটু কমেন্ট করেন, ওরা জানায় দেবে, অ্যাডমিন প্যানেল। ওকে জি, আল্লাহ হাফেজ, শেষ করে দাও। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।